গল্প প্রেম প্রতিশোধ। লেখনীতে অনুষা রাত, ছদ্মনাম। বাসর রাতে সাজানো বিছানায় নিজের প্রাক্তনকে দেখে অবাক হয়ে যায় শান। এ কি করে সম্ভব? এই মেয়েটাকে তো সে ছেড়ে দিয়েছে প্রায় কয়েক মাস হয়ে যাচ্ছে। তার তো বিয়ে ঠিক হয়েছিল তার প্রেমিকা নীরার সাথে। তার জানা মতে আজ নীরার সাথে তার বিয়ে হয়েছে। এই তো সে সাজানো বিছানার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছিল। শান ভেবে ভেবে বিস্মিত যে নীরা মেয়েটা যেখানে গতকাল ও শরীরের উপর ঢলে পড়ে যাচ্ছিল সেখানে এখন এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। শান এগিয়ে এসে বসল সামনে। মনটা কেমন মানছে না। নীরাকে কিসে বলবে এই কথা যে তার সময় চাই? নিজের উপর যে সে নিজেই বিরক্ত। সে কি তবে আভাকে ভালোবাসে? বিছানায় বসে থাকা মেয়েটি হালকা কাশল। শানের হুঁশ এলো। হাসার চেষ্টা করে বলল, নীরা তুমি এভাবে বসে আছো কেন? যাও ফ্রেশ হও। মেয়েটি দুপাশে মাথা নাড়ায়। শানের ভ্রু কুঁচকে গেল। তারপর কিছুক্ষণ ভাবল। হয়তো তার মা বলেছে যে শান ঘোমটা না তুললে সেখান থেকে না উঠতে। আরো কত রকমের নিয়ম থাকে তাদের। ভেবেই শান হাত বাড়িয়ে ঘোমটাটা তুলে দিল। ঘোমটা তুলতেই তো শান চরম অবাক। এটা কি দেখছে সে? মেয়েটা ঘোমটাটা পুরোটা সরিয়ে দিল। শানের দিকে তাকিয়ে চোখ টিপে বাঁকা হেসে বলল, হাই জান। ম ব্যাগ। শান কিছুটা দূরে সরে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। আভা এখানে কি করে এলো? সেই সময় থেকে শান এখনো হ্যাং মেরে বসে আছে। আভার সাথে তো সে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। সে কি তবে আভাকে নিয়ে বেশি ভাবতে ভাবতে তাকে দেখতে পাচ্ছে সব জায়গায়? শান একবার চোখ ডলে আবার তাকায়। আভার হাঁটুর উপর হাত ভাঁজ করে তার দিকেই তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলছে, কি হলো? খুশি হওনি? শান এবার উঠে দাঁড়ালো। চিৎকার করে বলল, তুমি এখানে? আভা বিছানা থেকে উঠতে উঠতে বলল, হ্যাঁ আমি তোমার বিবাহিত বউ। না, এটা কিভাবে সম্ভব? আমি তো নীরাকে বিয়ে করেছি। না, তুমি আমাকে বিয়ে করেছো। ফাজলামো করছো আমার সাথে? দাঁড়াও দেখাচ্ছি। বাবা। বলতে বলতে এসে দরজা খুলে দিল। আভা সুন্দর করে বিছানায় পায়ের উপর পা তুলে বসে নিজের নখ পর্যবেক্ষণ করতে লাগলো। কিছুক্ষণ পরেই শান নিজের বাবা মাকে নিয়ে এলো। লতা বেগম আভার দিকে যেতে যেতে বললেন, একটু আগেই তো মেয়েটাকে ভালো করে বসিয়ে গেলাম। কি হলো আবার? শান মায়ের কথায় পাত্তা না দিয়ে মিয়াদ খানকে উদ্দেশ্য করে বলল, বাবা, কি হচ্ছে এটা? হ্যাঁ, আমার না নীরার সাথে বিয়ে হবার কথা ছিল। তাহলে এই মেয়েটা এখানে কেন? মিয়াদ খান চুপ করে আছেন। শান রেগে মেগে একাকার। আভা সুন্দর করে লতা বেগমের সাথে গল্প করছে। শান আবারও রেগে গেল। বাবা, আমার কি রাগ উঠে যাচ্ছে? নীরা কোথায়? মিয়াদ খান শান্ত গলায় বললেন, নীরা মদ খেয়ে মাতাল হয়ে বন্ধুদের সাথে ফুর্তি করছে। কি হহ? রাগে চোখ মুখ লাল হয়ে গেল শানের। তারপর বলল, বাবা তুমি জেনে শুনে আমার সাথে ওর বিয়ে দিয়েছ? মিয়াদ খান কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মুখ অন্ধকার করে বললেন, হ্যাঁ, এটা ছাড়া কোনো উপায় ছিল না। বাবা, মেয়ের কি অভাব ছিল? তুমি এই মেয়েটাকে শেষে কিনা? মিয়াদ খান এবার শানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার সাথে নাকি ওর সম্পর্ক ছিল? ও নিজে বলেছে। শানের চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে তাকালো আভার দিকে। আভা বোকা বোকা গলায় বলল, ছিলই তো। মিথ্যা বলছি না আমি। আমার কাছে প্রমাণও আছে। বলেই সে ফোনে কিছু একটা খুঁজতে লাগলো। সম্ভবত ছবি। শান তার বাবার দিকে তাকিয়ে বলল, কিন্তু বাবা, ওরা আমাদের শত্রু। ও না থাকলে আমার মান সম্মান হচ্ছে যেত। বিরক্তি নিয়ে, বাবা তুমি ভেবে বলছো তো? শত্রুকে ঘরে তুললে তুমি? মিয়াদ খান ভাবান্বিতভাবে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ঘর থেকে বের হতে হতে বললেন, আমি ভেবে দেখছি বিষয়টা। বলেই তিনি বের হয়ে গেলেন। লতা বেগমও বের হয়ে গেলেন।
আর যাওয়ার সময় নিজে নিজেই বলতে লাগলেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কোথাকার কোন উশৃঙ্খল একটা মেয়েকে ধরেছিল, আর আমাদের আভা তো লক্ষ্মী একটা মেয়ে। ইস, ওকে তো বৌমা হিসেবে চেয়েছিলাম। কান এড়ায় না শানের। বিরক্তিতে চোখ মুখ খুঁচিয়ে যায়। লতা বেগম বের হতেই দরজা লাগিয়ে দেয় সে। আভার দিকে এগিয়ে যায়। আভা নিজের ছুরিগুলো দেখতে ব্যস্ত। শান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তুমি আমার শত্রু। সো বিছানা থেকে নেমে যাও। আভা কিছু না বলে হাই তুলছে। শানের রাগ যেন আরো বাড়ল। আভার হাত ধরে টেনে সোফায় বসিয়ে বলল, এখানে ঘুমাও। বাবা যেহেতু বলেছে কিছু ভাববে, তার মানে তোমার সাথে আমার বেশি দিন থাকতে হবে না। বলেই সে বিছানার দিকে যেতে নিলেই আভা পিছন থেকে হাত টেনে শানকে সোফায় বসিয়ে নিজে উঠে দাঁড়ালো। বিছানার দিকে যেতে যেতে বলল, সে ঘুরে বালি, সুন্দর করে সোফায় শুয়ে পড়ুন তো। আমি গেলাম। মানেটা কি? দাঁতে দাঁত চেপে। মানেটা সিম্পল। শান রু কুচিয়ে তাকিয়ে রইল। আভা তার অনেকটা কাছে ঝুঁকে এলো। শানের দৃষ্টি নেমে এলো। আভা শক্ত গলায় ধীরে বলল, আজ থেকে তোমার খারাপ সময় শুরু, মিস্টার শান জুবাইর খান। বি রেডি। আমাকে দেয়া প্রতিটা কষ্টের ফল ভুগবে তুমি। বলেই সে উঠে গেল। শান শুকনো ঢোক গিলল। তারপর আমতা আমতা করে বলল, পাগল নাকি? বাংলা সিনেমা পাইছ? আভা বিছানায় শুয়ে গায়ে চাদর দিতে দিতে বলল, সিনেমা তো টিভিতেই ভাল লাগে। সামনাসামনি দেখতে চাইলে দেখাতে পারি। শান আর কিছু বলল না। সে যে গিয়ে আভাকে টেনে তুলবে এই সাহসও হচ্ছে না। তবুও নিজেকে নিজে বলল, তুই একটা ছেলে হয়ে ওকে ভয় পাচ্ছিস? যা গিয়ে এখনই টেনে তুল। যেই ভাবা সেই কাজ। শান যেই না উঠে আভার সামনে গেল, আভা মুচকি হেসে বলল, আমাকে এখান থেকে সরানোর চেষ্টা করো না। চিৎকার করে বাইরে সবাইকে ডেকে তুলবো। আর বলবো আমরা তোমাদের শত্রুপক্ষের বলে তুমি আমার উপর অত্যাচার করছো আর স্বামীর অধিকার জোর করে ফলাতে চাও। হোয়াট এভার। ভুলে যেও না তোমরা জমিদার। গ্রামে একটা সম্মান রয়েছে। কলঙ্কটা আমার ফুপির গা থেকে সরে তোমাদের গায়ে না লেগে যায়, এই দায় যে শান জুবাইর খান নিজের সদ্য বিবাহিত স্ত্রীর গায়ে হাত তোলে, তাও জমিদারের একমাত্র ছেলে। জমিদারি থাকবে তো? শান আঙুল তুলে বলল, ভালো হচ্ছে না। লাভ নেই। শুরু করেছো তুমি, শেষ করব আমি। হোয়াট দা। গুড নাইট। বলেই আভা পাশে লাইটটা নিভিয়ে শুয়ে পড়ল। শান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সোফায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু সোফায় শুয়েও সে শান্তি পাচ্ছে না। এপাশ ওপাশ করছে। তার তো সোফায় ঘুমানোর অভ্যাস নেই। বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস। সে কিছুতেই এখানে হাত পা ছড়িয়ে ঘুমাতে পারছে না। ভীষণ রাগ হচ্ছে আভার উপর। কিভাবে পারলো আভা এমন করতে? এদিকে আভা চোখ খুলল। কোণে জমে থাকা পানিটা মুছে মনে মনে ভাবল, আজ যদি তুমি আমাকে না ঠকাতে তাহলে আজ সবটা অন্যরকম হতো। রাতটা মধুর হতো। শান সকাল সকাল উঠে নাস্তা বানাতে লাগলেন লতা বেগম। মিয়াদ খান সোফায় বসে খবরের কাগজ পড়ছেন আর মনে মনে ভাবছেন এই শত্রুকে কিভাবে বিদায় করা যায়। তখন নীরাকে না পেয়ে তিনি প্রায় পাগলের মতো হয়ে গেছিলেন। জমিদারের গায়ে বিশাল দাগ লাগতো যদি গ্রামের মানুষেরা জানতো যে মিয়াদ খান একটা মদখোরকে পছন্দ করেছে নিজের ছেলের জন্য। ভাবতেই জিভে দাঁত দিলেন মিয়াদ খান। তখন যদি আভার বাবা সাহায্যের হাত না দিত কি যে হতো। তবে এখানে মিয়াদ খানের খটকা লাগছে। তার শত্রু কিনা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এখানে কোনো প্ল্যান নেই তো তার জমিদারি ছিনিয়ে নেয়ার। না, যে করেই হোক আভাকে এখান থেকে বিদায় করতে হবে। গ্রামবাসী তো আর মেয়ের মুখ দেখেনি। লুকিয়ে কোনো মতে ডিভোর্সটা করিয়ে দিলেই হয়। মিয়াদ খানের ভাবনার মাঝেই নীরা এসে উপস্থিত হলো সেখানে। জোরে জোরে হাঁকা ছাড়তে ছাড়তে এগিয়ে আসে। শান, শান, শান কই তুমি? বলতে বলতে এসে ড্রয়িং রুমে উপস্থিত হলো। পরপর কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে মিয়াদ খানকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, শান কোথায়? মিয়াদ খান উঠে দাঁড়ালেন।
লতা বেগমও রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বের হয়ে এলেন। নীরা এবার অসহায় গলায় বলল, সরি আঙ্কেল, আসলে গতকাল বন্ধুদের পাল্লায় পড়ে। সো সরি। মিয়াদ খান চুপ করে আছেন। নীরা এগিয়ে এলো, মিয়াদ খানের হাত ধরে বলল, আঙ্কেল প্লিজ আমাকে ক্ষমা করে দিন। শান কোথায়? ও কি আমার সাথে রাগ করেছে? আমার যখন সকালে হুঁশ এলো আমি বাসার কাউকে কিছু না বলে চলে এসেছি। লতা বেগম নীরার উপর থেকে নিচ অব্দি চোখ বুলালেন। নাইট ড্রেস পরা, তবে মুখে বিয়ের সাজ। অর্থাৎ রাতে হয়তো তার মা তাকে নাইট ড্রেস পরিয়ে দিয়েছিল, তবে মুখের মেকআপ তোলেনি। লতা বেগম মুখে হাসি ফুটিয়ে বললেন, ভালো করেছ, এখন আবার চলে যাও। মানে কি আন্টি? মানে হলো শানের বিয়ে হয়ে গেছে। নীরা যেন আকাশ থেকে বলল। মুখটা হা করে বলল, কি কিভাবে? কার সাথে? আমি তো ছিলামই না। আভার সাথে। লতা বেগমের খুশিতে গদগদ হয়ে বলা কথাটা নীরাকে আনন্দ দিল না। সারা শরীর জ্বলে উঠল যেন। মিয়াদ খান তখনও চুপ করেই আছেন, হয়তো অন্য কিছু ভাবছেন। আহারে, কত শখ করে শিক্ষিত আর বড়লোক পরিবারের একটা পাত্রী খুঁজে এনেছিলেন, তাও শানের বান্ধবী, আর সে কিনা এই কাণ্ড করল। নীরা আর কারোর কথা না শুনে দৌড়ে শানের রুমের সামনে চলে গেল। দরজায় জোরে জোরে আওয়াজ করতে লাগলো, আর চেঁচিয়ে বলতে লাগলো, শান, ওপেন দ্য ডোর ডেমেট। কি করছো তুমি ভিতরে? নীরের জোরে জোরে ঠক ঠক করার কারণে আবার ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে উঠে বসলো। চোখ পড়ল সোফায় থাকা শানের দিকে। কি সুন্দর করে ঘুমাচ্ছে। দেখে কে বলবে যে এর মনে এত জেদ? সারা রাত না ঘুমানোর কারণে শান এখনো ঘুমাচ্ছে। গা খালি। শানের এটা অভ্যাস, খালি গায়ে ঘুমানো। বাহিরে নীরা জোরে জোরে নক করেই চলেছে। আভা উঠে দাঁড়ালো। দরজার দিকে এগোবে এমন সময় তার মনে দুষ্টু বুদ্ধি উদয় হলো। আভা শানকে ডেকে তুলল। শান ঘুম ঘুম চোখে দেখালো। আভা শুধু বিছানার দিকে ইশারা করে বলল, শান লুক। বিছানা খালি। শানকে আর পায় কে? এক লাফে বিছানায় শুই সে ঘুম। মনে মনে ভাবছে, এত আরাম করে রাখি। আভা হেসে ফেলল। বিছানার সাইডের ফুলের পাপড়িগুলো নিয়ে শানের গায়ের উপর দিয়ে দিল। নখের শব্দ কমে এসেছে। নীরা হয়তো জিরিয়ে নিচ্ছে ভেবেই আভা হাসল। নিজের ছুরিগুলো খুলে বিছানার পাশে ফেলে দিল। গলার হাড় আর কানের দুল সব ছড়িয়ে ছিটিয়ে ফেলল। চুলগুলো খুলে একটু এলোমেলো করলো। শাড়িটা খুলে আবারও পেঁচিয়ে নিল এমন ভাবে যেন কোনো মতো পড়েছে। বেচারি এমনিও শাড়ি পরতে জানে না। ব্লাউজের ফিতাটা খুলে দিয়ে লিপস্টিকটা একটু হাত দিয়ে ছড়িয়ে দিল। সুন্দর করে লিপস্টিক হাতে নিয়ে শানের পিঠে ঘাড়ে লাগিয়ে শয়তানি হাসলো। শান্ত ঘুম। আভা নাচতে নাচতে দরজা খুলতেই নীরা হা হয়ে তাকিয়ে রইল। পিছনে লতা বেগম। নীরাকে দেখে আভা একটু লাজুক লাজুক ভাব নিয়ে বলল, এত সকালে আপনি? নীরার আগে গজগজ করতে করতে আভাকে উদ্দেশ্য করে বলল, তুমি এখানে কি করছো? আমার সাথে ওনার বিয়ে হয়েছে বলেই আভা রুমের ভিতরের দিকে ইশারা করলো। নীরা রুমে ঢুকে পড়ল। গিয়ে দেখলো শান উদন বায়া বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। পিঠে ঘাড়ে স্পষ্ট লিপস্টিক, ঘরে চুরি গয়না ছিলানো। নীরা কাঁদো গলায় বলল, শান। শান কানে হাত দিয়ে ঘুম ঘুম গলায় বলল, উফ, ঘুমাতে দাও তো, সারা রাত ঘুমাইনি। ব্যাস, নীরাকে আর পায় কে? বেচারি মাথায় হাত দিয়ে বিছানায় পড়ে অজ্ঞান। তা দেখে আভা হাসতে হাসতে শেষ। লতা বেগম তো ভীষণ খুশি এটা ভেবে যে শান হয়তো মেনে নিয়েছে আভাকে। খুব তাড়াতাড়ি নাতি নাতনি দেখতে পাবেন ভেবেই তিনি আভার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার কিন্তু নাতি নাতনি একসাথে চাই। তারপর নীরার দিকে আঙুল দিয়ে ইশারা করে বললেন, এটাকে ডেকে তোলো। অজ্ঞান হয়ে গেল নাকি? আভা মুচকি হেসে বলল, আমি দেখছি। মিয়াদ খানের ডাক পড়ল, কি গো, উপরে হচ্ছেটা কি? আমার হয়েছে যত জ্বালা। বলেই তিনি চলে গেলেন। আভা হো হো করে এসে উঠল।
সামনে গিয়ে নীরাকে বিছানা থেকে টেনে ফ্লোরে শোয়ালো। গ্লাস হতে পানি নিয়ে ছিটাতেই নীরা আস্তে আস্তে উঠে বসলো। সামনে আভাকে দেখে কাঁদো গলায় বলল, এই মেয়ে তুমি আমার শানের সাথে কি করেছো? আভা বিরক্ত হয়ে বলল, দেখে বুঝতে পারছেন না কি করেছি? আর আপনার শান মানে কি? হ্যাঁ, উনি এখন আমার স্বামী। শেষের কথাটা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল আভা। নীরা উঠে দাঁড়ালো। আভা নীরাকে উদ্দেশ্য করে বলল, আর উনি বাচ্চা না যে ওনার সাথে আমার কিছু করতে হবে। উনিই করেছেন। নীরার চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে বলল, হ্যাঁ, কি করেছে? আপনি বাবা আপনার ন্যাকামো নিয়ে থাকুন, আমি গোসল করে আসি। বলতে বলতে আভা গতকাল আভা বেগমের দেয়া শাড়িগুলো থেকে একটা নিয়ে নিল। নীরা শানের পাশে বসতে বসতে অবাক হয়ে বলল, এই তুমি গোসল কেন করবে? আভা মনে মনে ভাবল, বুঝে না, খুকি একটা। আভা কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে গেল। নীরা মাথায় হাত দিয়ে বসে রইল। লং শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে এলো আভা। এসেই দেখতে পেল শান বিছানায় বসে আছে আর নীরা শানের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে নাকি কান্না কাঁদছে। শানের ঘুম না হওয়ায় চোখ মুখ কুঁচিয়ে আছে। আভা আর চোখে তাকিয়ে গুনগুন করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। নীরা নাকি কান্না করছে আর বলছে, শান, এই মেয়ে কি বলছে? হ্যাঁ, তুমি নাকি ওর সাথে শখ করে ফেলেছ। এবার আমার কি হবে? হ্যাঁ। শান ঘুম ঘুম বলে বলল, দেখো নীরা, তুমি নাকি মদ খেয়ে মাতাল হয়েছিলে। এখন যা হবার হয়ে গেছে, আমাকে ঘুমাতে দাও তো। বলেই শান ঝিমাতে লাগলো। আভা কানের দুল পড়ছিল। চোখ বড় বড় হয়ে গেল তার। শানে তো অস্বীকার করার কথা যে তাদের মধ্যে কিছু হয়েছে। আভার অবাক হয়ে পিছনে ফিরে তাকালো। শানের দিকে তাকিয়ে বুঝলো যে শান এখনো ঘুমে রয়েছে। নীরা শানকে ঝাঁকি দিতে দিতে বলছে, এসব তুমি কি বলছো শান? আর তুমি আমাকে খুঁজতে যাবা না আমাকে না পেয়ে? এসব মদ টদ তো আমি প্রায়ই খাই। শান ঘুম ঘুম বলায় আবার বলল, তাই বলে নিজের বিয়েতে? হ্যাঁ তো, তুমিও চলে আসতে। যাও তো নীরা, যত সব ফালতু কথা। বসে আছো তুমি? বলতে বলতে শান বিছানায় শুয়ে ঘুম। নীরার আগে থরথর কাঁপতে লাগলো। আভা এগিয়ে এসে বাঁকা হেসে বলল, শোনেননি কি বললো? কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি আভা? শক্ত গলায়। যেটার প্রতিশোধই নিই, সেটা আমার বিষয়। আপনি কেন যেতে বলেছেন? নীরা দাঁড়িয়ে রইল। আভা আবার বলল, দরজাটা ওদিকে। নীরা গজগজ করতে করতে বড় বড় পা ফেলে চলে গেল। আভা মুচকি হেসে ভাবল, সেদিনের দেয়া কষ্টটার অল্প হলেও আপনার অনুভূতি হচ্ছে নীরা। আপনি যে শানকে ভালোবাসেন এটা আমি জানি। এখন আপনিও দেখে নিন যে নিজের ভালোবাসাকে চোখের সামনে অন্যের বুকে দেখতে ঠিক কেমন লাগে। আভার ফোনে কল আসতেই আভার ধ্যান ভাঙল। বিছানা থেকে ফোনটা খুঁজে বের করতেই দেখলো মায়ান কল করেছে। আভা হালকা হাসলো। কল ধরতেই মায়ান অপর পাশ থেকে বলে উঠল, ফুলসজ্জায় কেমন কাটলো? আভা ঠোঁট কামড়ে এসে বলল, ফাটাফাটি। বাবা, শত্রুর সাথে ফুলসজ্জা? হ্যাঁ, ধর্ষণ করে দিলাম তো। মায়ান হেসে উঠল। তারপর বলল, নীরেকে দেখলাম ওদিকে যেতে। কিছু কি হয়েছে? আরে না, উল্টা আমি দিছি একটা। কি দিলি? আভা সব খুলে বলল। মায়ান তো হাসতে হাসতে শেষ। কেমন দিলাম? জোস। এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড। একদম নিজের ক্রেডিট নিবি না। মায়ান হেসে ফেলল। তারপর বলল, আচ্ছা, আমার বুঝি আসলেই কোনো ক্রেডিট নেই? নীরের গাড়িটা ভুল রাস্তায় বুঝি তুই দেখিয়েছিলি? তা তো বটেই। তুই আমার জান না, তুই তো করবি। মায়ান আর আভা আরো কিছুক্ষণ কথা বলল। আভা কল কেটে পিছনে ফিরতেই আটকে উঠল। সাক্ষাৎ শান তার সামনে বসা। ভ্রু জোড়া কুচ্ছিয়ে আছে। আভা ঢোক গিলল। কিছু শুনে ফেলেনি তো? বিসমিল্লাতেই সে সব। আভা জোরপূর্বক এসে বলল, কি হয়েছে? শান গম্ভীর কণ্ঠে বলল, ছেলেটাকে? ছেলেটাকে? আভা স্বস্তির শ্বাস ফেলল। তার মানে কিছু শোনেনি।
আভা বিছানা থেকে উঠতে উঠতে বলল, কেউ না। এত রঙের কথা আর বলছো কেউ না? আপনাকে কেন বলবো আমি? বলতে বলতে আভা বের হয়ে গেল রুম থেকে। শান রেগে মেগে ফায়ার। এই মেয়ে কিনা তাকে ইগনোর করছে। শান রেগে বিছানার বালিশগুলো ফেলে দিল। তবুও রাগ কমছে না। আভাকে গুলি করতে পারলে হয়তো কমতো, কিন্তু এটা তো এখন সম্ভব না। এই আভা তো আর আগের আভা নাই। আভার রং পাল্টে গেছে। চোখের সামনে নিজের প্রিয় মানুষের বুকে অন্য একটি মেয়েকে দেখে পায়ের তলার মাটি সরে গেল যেন আভার। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। পা জোরে যেন চলছেই না। সামনে দাঁড়িয়ে থাকা তার প্রেমিক সে মেয়েটিকে উদ্দেশ্য করে বলছে, আই লাভ ইউ টু মাই লাভ। আভার মুখে হাত চলে গেল। চোখ জোরে ছল ছল করে উঠল। সে এটা কি দেখছে? তার ভালোবাসার বুকে কিনা অন্য কেউ। সে কিছুতেই এটা মেনে নেবে না। আভা দৌড়ে গিয়ে তার প্রেমিক শানের উপর থেকে নীরাকে সরিয়ে গালে সজোরে থাপ্পড় বসিয়ে বলল, হাউ ডেয়ার ইউ টু টাচ মাই বয়ফ্রেন্ড। নীরা নামক মেয়েটি গালে হাত দিয়ে ক্রোধ নিয়ে বলল, হাউ ইউর বয়ফ্রেন্ড? হি ইজ মাই বয়ফ্রেন্ড। আভার যেন রাগে গাড়ি করছে। সে নীরার দিকে তেড়ে যেতে নিলে শান পিছন থেকে আভাকে ঘুরিয়ে গালে চড় বসিয়ে দিল। আভা গালে হাত ঠেকিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে শানের দিকে। শান রেগে বলল, তোমার সাহস কি করে হয় আমার হবু বউয়ের গায়ে হাত তোলার? আভার মুখ দিয়ে একটু শব্দও বের হচ্ছে না। শান নীরাকে নিজের দিকে টেনে আভাকে উদ্দেশ্য করে বলল, ও আমার উড বি ওয়াইফ। নেক্সট টাইম ওর থেকে দূরেই থাকবা। গট ইট। আভা এবার কোন মতে গলা থেকে স্বর বের করে বলল, শান, এসব কি বলছো তুমি? যা বলছি ঠিকই বলছি। আমার বউ থেকে দূরে থাকবা, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। শানের চেহারার দিকে তাকিয়ে আভা বলতে লাগলো, এটা কি তোমার মনের কথা শান? ওই মেয়েটা তোমার বউ? তুমি না বলেছিলে আমাকে বিয়ে করবে? আমার ভালোবা। কথার মাঝেই শান হাত দিয়ে থামিয়ে দিল আভাকে। তারপর শান্ত গলায় বলল, যতদূর বলেছ এখানেই থেমে যাও। আমি তোমায় ভালোবাসি না। আভার কানের কাছে বারংবার কথাটা বাজতে লাগলো, আমি তোমায় ভালোবাসি না। কথাটা যেন আভার বুকটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তবুও সে নিজেকে সামলে বলল, এটা তুমি কিভাবে বলতে পারো শান? আমাদের এতদিনই রিলেশনশিপ। আর ইউ কিডিং উইথ মি? ইজ দ্যাট আ প্রাঙ্ক? নো, এটা কোনো প্রকার প্রাঙ্ক না। আমি নীরাকে ভালোবাসি। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। পরিবার নিয়ে চলে আসবা। বলেই শান নীরাকে নিয়ে যেতে নিল। আভা পেছনে থেকে হাত ধরে ফেলল। শান বিরক্তি নিয়ে হাত ছাড়াতে ছাড়াতে বলল, দেখো আভা, যা হওয়ার হয়ে গেছে। আর সবকিছুই তুমি সত্যি ভাবলে কি করে? আমি তো জাস্ট নাটক করছিলাম তোমার সাথে। আমি তোমাকে ভালোবাসি না। আভার চোখ জোর লাল হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে বলল, মানেটা কি? তুমি আমার সাথে নাটক কেন করবে? দেখো শান, এসব মজা কিন্তু ভালো না। আমি কষ্ট পাচ্ছি। সো হোয়াট ক্যান আই ডু? আমি তোমাকে ভালোবাসি না। এখন তুমি কি আমায় জোর করবে? নীরা নামক মেয়েটি এবার মুখ খুলল। আভা, দেখছো তো শান বলছে যে ও তোমায় ভালোবাসে না। ও আমায় ভালোবাসে। তবুও কেন জোর করছো? যাও তো এখান থেকে। আভা আঙুল তুলে বলল, আপনি চুপই থাকেন। শান আভার আঙুলটা নামিয়ে বলল, কেন? ও কেন চুপ থাকবে? ও আমার উড বি ওয়াইফ। আমার সবকিছুর মধ্যে ওর অধিকার রয়েছে। আর দেখো, আমি শহরের ভবঘুরে ছেলে। আমার জন্য এসব রিলেশনশিপ কোনো ব্যাপার না। কম করিনি। সো জাস্ট ফরগেট ইট। কি বলছো তুমি? কিভাবে ভুলবো আমি? তুমি আমার ভালোবাসার রঙিন স্বপ্ন দেখিয়েছ। হঠাৎ লতা বেগমের ডাকে হুঁশ এলো আবার। পুরনো স্মৃতিগুলো ভেবেই গায়ে কাটা দিয়ে উঠল। অনুভব করলো চোখ ভিজে উঠেছে। লতা বেগম ততক্ষণে আভার সামনে এসে দাঁড়ায়। আভা চোখ মুছতে লেগে লুকিয়ে। লতা বেগম ব্যস্ত হয়ে বললেন, কি হয়েছে আভা? তোমার বাবার কথা মনে পড়ছে?
কিছু হয়নি আন্টি। কথাটা বলতে বলতে আভা মিথ্যা একটা হাসি দিল। লতা বেগমের মন মানল না। তিনি কিছু বলতে যাবেন তার আগে পিছন থেকে ডাক পড়ল মিয়ার খানের। কি গো, জলদি খাবার দাও। লতা বেগম আভার দিকে তাকিয়ে বললেন, তুমি চা নিয়ে এসো। আমি ডাইনিং টেবিলের দিকে গেলাম। বলতে বলতে লতা বেগম রান্নাঘর থেকে চলে গেলেন। আভা চোখ মুছে একটা চায় কি যেন মিশালো। তারপর নাক টেনে বাঁকা হেসে বলল, ওকে বেবি, এবার শাস্তির জন্য রেডি হও। রান্নাঘর থেকে বের হতেই নীরাকে ডাইনিং টেবিলে বসে থাকতে দেখলো আভা। পাশে মিয়াদ খান। লতা বেগম খাবার সার্ভ করছে। আভা মাথায় ঘোমটা দিয়ে লতা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো। লতা বেগম মুচকি হেসে বললেন, শান উঠেছে? না, ঘুমাচ্ছে। মিয়াদ খান গম্ভীর কণ্ঠে বললেন, এত ঘুমানোর কি আছে? নীরাকে নাকি তাড়িয়ে দিয়েছে? আভা লতা বেগমের হাত থেকে রুটির বাটি নিয়ে সার্ভ করতে করতে বলল, সেটা তো আপনি ভালো জানবেন চাচা ফুকু শ্বশুর বাবা। লাজুক লাজুক ভাব নিয়ে। চাচাই ঠিক আছে। বিরক্তি নিয়ে। লতা বেগম মিটমিট করে হাসছেন। নীরা তো মিয়াদ খানের না করার জন্য কিছু বলতে পারছে না। আভা আবার বলল, আচ্ছা শ্বশুর বাবা, তোমাকে বলে লাভ নেই। এটা বলো যে শানের ঘুমানো নিয়ে আমি ভালো জানবো কিভাবে? আরে আপনিও তো এই দিন পার করে এসেছেন। আপনি জানবেন না তো কে জানবে? আভার কথা শুনে মিয়াদ খানের খাবার গলায় আটকে গেল। জোরে জোরে কাশতে লাগলো। আভা পানি দিতে দিতে বলল, নিন নিন পানি খান। আহারে কাশি উঠল কিভাবে? নীরা আভার থেকে গ্লাস দিয়ে মিয়াদ খানের দিকে পানিটা এগিয়ে দিয়ে বলল, বুঝতে পারছো না? হ্যাঁ, নির্লজ্জ মেয়ে একটা। কোথায় কি বলতে হয় জানো না? আভা ঠোঁট এলিয়ে হেসে বলল, নির্লজ্জকে সেটা তো বোঝা যায়। হাউ ডেয়ার ইউ! বিয়ের দিন মদ খেয়ে মাতাল হয়নি। নীরার মুখ বন্ধ হয়ে গেল। এই একটা ভুলের মাসুল তাকে এভাবে দিতে হচ্ছে। আভা যে তাকে কথায় কথায় এটা নিয়ে খোঁচা দিবে এটা সে ভালোই বুঝতে পারছে, কিন্তু কিছু করার নেই। আভা তাকে কথায় ছাড় দিচ্ছে না। সেদিনের আভার কান্নাটা মনে পড়ছে নীরার। কেন যে কাঁদাতে গিয়েছিল? টাকার অফার করে দিত, তাহলে হয়তো মেয়েটার থেকে পিছু ছুটত। হঠাৎ তার চোখ গেল সিঁড়ির দিকে। শান ঘুম ঘুম চোখে নিচে নামছে আর বলছে, মা, কফি দাও। বলতে বলতে শান এসে নীরার সাথে বসে পড়ল। মিয়ার খান আর চোখে তাকিয়ে দেখলেন শুধু। আভার কথা শুনে তার মুখে এমনি চুপ হয়ে গেছে। এদিকে নীরার পাশে বসাল তো আভার কলিজা জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে হেসে চায়ের কাপটা শানের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন খান। নীরা সেটা দেখে বলল, আরে কি করছো? ও তো সকালে কফি খায়। আভা মুচকি হেসে চাটা শানকে খাওয়াতে খাওয়াতে বলল, একদিন চা খেলে কিছু হবে না, প্রথম বানালাম। লতা বেগম মুচকি হেসে তাকিয়ে আছেন, আর মিয়াদ খান দেখে না দেখার ভান করছেন। কারণ তার এখন আভাকে বলার মতো ভাষা নেই। তিনি এমনি চরম লজ্জা পেয়েছেন। নীরা তো রেগে ফায়ার। শান চায়ের কাপটা নিয়ে নিল নীরার থেকে। নীরা হাসি হাসি মুখ করে টেবিলে বসে পড়ল খেতে। মিয়াদ খান খেয়ে উঠতে উঠতে বললেন, আমি উঠলাম। আবার শান খেয়ে আমার রুমে একবার এসো। নীরা অবাক হয়ে বলল, আর আমি? মিয়াদ খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবাই চলে এসো। নীরা লাজুক লাজুক গলায় বলল, আচ্ছা বাবা, আমি এসে পা টিপে দিব নে। মিয়াদ খান কপাল চাপড়াতে চাপড়াতে বিড়বিড় করতে করতে বললেন, এ কোন বিপদ আনলাম? বলতে বলতে চলে গেলেন। এদিকে শানহা হয়ে তাকিয়ে আছে আভার দিকে। আভা শানের দিকে তাকিয়ে চোখ টিপল। শানের বিষম উঠে গেল। আভা তখন লতা বেগমের সাথে হাসাহাসিতে মত্ত। নীরা শানের দিকে পানি এগিয়ে দিল। শান পানি খেয়ে চাটা আবার মুখে দিতেই বমি করে দিল। এতক্ষণ ঘুমের পরে চায়ের স্বাদটা পায়নি। মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভর্তি চাটা। আভা তো দেখে হো হো করে হাসতে লাগলো। লতা বেগম ব্যস্ত হয়ে বললেন, আভা খাচ্ছে তো এখানে, যাও ওয়াশরুমে।
নীরা চোখ মুখ কুচকে বলল, ও শান, এসব কি? শান আভার দিকে তাকিয়ে বলল, তোমায় আমি দেখে নিব, এখনই দেখো। শান আর কিছু না বলে মুখ চেপে ওয়াশরুমের দিকে চলে গেল। নীরা যেতে নিবে এমন সময় তার ফোনটা বেজে উঠল। সে সাইডে চলে গেল। আভা খেয়াল করলো, তবে কিছু বলল না। কায়সার খানের একমাত্র মেয়ে আভা কিনা নিজেদের শত্রুর বাড়িতে রয়েছে। চিন্তায় মাথা ধরে যাচ্ছে কায়সার খানের। মিয়াদ খান তার চাচাতো ভাই, হয়তো আভার কোনো ক্ষতি করবে না, এই বিষয়ে তার আস্থা থাকলেও ভীষণ চিন্তিত এটা নিয়ে যে শান নামক ছেলেটা তার মেয়ের সাথে কি করছে। অপমান করছে না তো? অথবা মিয়াদ খান কোনো প্রকার চাল চালবে না তো? কায়সার খান আর ভাবতে পারছেন না। মাথা ধরে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। মেয়েটাকে খুব মনে পড়ছে। এখন থাকলে হয়তো বলতো, বাবা মাথা ধরেছে, চা করে দিব। কিন্তু আফসোস, মেয়েটা নেই। মিয়াদ খানের কথায় মেয়েটাকে তুলে দিয়ে ভুল করলো না তো? আদৌ কি মিয়াদ খান তার মেয়েকে স্বীকৃতি দিবে? কায়সার খানের ভাবনার মাঝে ঘরের দরজায় কেউ নক করলো। কায়সার খান তাকিয়ে দেখলেন মায়ান দাঁড়িয়ে আছে। তিনি হেসে বললেন, তোর আসতে আবার নক করতে হয় নাকি? মায়ানের হাতে চায়ের কাপ। সে ঢুকতে ঢুকতে বলল, বারে, সবারই একটা প্রাইভেসি আছে না? কায়সার খান এগিয়ে এলেন। মায়ান চাটা হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও তোমার চা। ভালো করেছিস। কিন্তু তুই কিভাবে বুঝলি যে আমার চা চাই? এসেছিলাম তোমার সাথে কিছু কথা বলতে। দরজার সামনে এসে দেখি তুমি বসে বসে মাথায় হাত দিয়ে কি যেন ভাবছো। ব্যাস, বুঝে গেলাম যে তোমার চা লাগবে। কায়সার খান চায়ে চুমুক দিয়ে বললেন, বেশ ভালো হয়েছে। দেখতে হবে তো কে বানিয়েছে। দাঁত কেলিয়ে, হ্যাঁ একদম। তা তুই কি বলতে এসেছিলি? আমি এটাই বলতে এসেছি যে তুমি আভাকে নিয়ে দুশ্চিন্তা করা ছেড়ে দাও তো। কেন? আমি নিজে দেখে এসেছি। ও ঠিক আছে, ফোনেও কথা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, খুশি হয়ে। হ্যাঁ, তবুও আমার মনে হয় মিয়াদ চাচা এত সহজে আভাকে বৌমা হিসেবে মেনে নিবে না। কায়সার খান দীর্ঘশ্বাস ফেলেন। চায়ের কাপটা রাখতে রাখতে বললেন, মিয়াদ তখন নিজের সম্মান বাঁচাতে আভার সাথে বিয়ে দেয় শানের। কিন্তু এখন তো সব শেষ। এখন সম্মানের ভয় নেই। এটাও হতে পারে যে ও শানের সাথে আবার ডিভোর্স করিয়ে দিল। মায়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তারপর বলল, তাই তো, এটা তো ভেবে দেখিনি। তাই তো দুশ্চিন্তা হচ্ছে রে বাপ। কিন্তু চাচা, তুমি সব জেনে কেন আভার সাথে ওই ছেলের বিয়ে দিলে? তুমি তো জানো যে মিয়াদ চাচার প্রয়োজন শেষ হলেই মানুষকে ভুলে যাওয়ার বড় অভ্যাস রয়েছে। কায়সার খান চুপ করে রইলেন। হয়তো কিছু একটা ভাবছেন। মনে মনে শুধু একটা কথাই আওড়ালেন, কারণ অবশ্যই আছে। তবে আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক। ড্রয়িং রুমে বসে আছে মিয়াদ খান, পাশেই শান। ঘুমের রেশ কাটেনি তার, আর লাজ লজ্জা ভুলে তার পাশে চিপকে লেগে আছে নীরা। আভা হাতে হাত ভাঁজ করে বিষয়টা পর্যবেক্ষণ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুখে বিরক্তির ভাব। লতা বেগম কিছু বলতে গিয়েও পারছে না। শুধু একটা কথাই বললেন মিয়াদ খানকে উদ্দেশ্য করে, তা কেন ডাকলে আমাদের বলবে না? মিয়াদ খান চিন্তিত গলায় বললেন, আমি তোমাদের সবাইকে একটা কথা জানাতে রেখেছি। গতকাল শানের বিয়েটা নীরার সাথে হতে গিয়েও হয়নি, হয়েছে এই মেয়েটার সাথে। আভাকে হাত দিয়ে ইশারা করলেন তিনি। আভা মুচকি হেসে দাঁতে দাঁত চেপে বলল, নতুন কিছু বলুন বাবা, এগুলো তো জানা কাহিনী। আর আমার নাম আভা, এই মেয়েটার না। মিয়াদ খান নিজের একটা আয়ত্তে এনে বললেন, একই হলো তো, যেটা আমি বলছিলাম। নীরার একটা ছোট্ট ভুলের জন্য এই অবস্থা। কিন্তু মেয়েটা আমার ছেলেটাকে ভালোবাসে, আর শানও ভালোবাসে ওকে। আমি চাই না আভা ওদের মধ্যে আসুক। আভা মুচকি হেসে দাঁতে দাঁত চেপে বলল, এক্সকিউজ মি, আমি কারোর মাঝে আসিনি, বরং একজনের সম্মান বাঁচিয়েছি। লতা বেগমও সায় দিয়ে বললেন, হ্যাঁ, তুমি মেয়েটাকে এভাবে বলছো কেন? ওরা না থাকলে খানদের সম্মান মাটিতে গড়াগড়ি খেত, তাও একজন কাণ্ডজ্ঞানহীন মানুষের জন্য। শেষের কথাটা নীরাকে ঠেস মেরে বললেন তিনি।
নীরা বিষয়টা বুঝতে পেরে মুখ ভেঙচি কাটল। মিয়াদ খান আবার বললেন, হয়েছে হয়েছে, মোর কথা হলো আমার ছেলে আভার সাথে থাকতে চায় না, তাই না বাপ? শান একবার আভার দিকে দেখালো। আভা বাঁকা হাসলো। শান এবার ক্রমান্বয়ে মাথা নাড়ায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে থাকতে চাই না। নীরা তো বেশ খুশি। শানকে জড়িয়ে ধরে বলল, ওয়াও মাই সুইট হার্ট। শান আশেপাশে তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। লতা বেগম চোখ ঘুরিয়ে নিলেন। মিয়াদ খান হালকা কেসে বললেন, আমার যতটুকু মনে হয় আভাও হয়তো থাকতে চায় না শানের সাথে। আভা কিছুক্ষণ শানের দিকে তাকিয়ে রইল। শানও তার দিকে তাকিয়ে। আভা হ্যাঁ বোধক মাথা নাড়ায়। শান বেশ অবাক হয়, কেন যেন ভীষণ রাগ হলো। মিয়াদ খান বললেন, তাহলে এখন এই দুজনের ডিভোর্স করাতে হবে। আভা মিয়াদ খানের সামনে দাঁড়িয়ে হাতে হাত ভাঁজ করে বলল, আমি ডিভোর্স দিব না। এই না তুমি বললে ওর সাথে থাকতে চাও না। নীরব চোখ বড় করে বলল, এই আভা তুমি এখন পাল্টি খাচ্ছ কেন? শান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, কিছু বলছে না। আভা সেদিকে তাকিয়ে এসে বলল, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়। আমারও হয়েছে, সেটা যেভাবেই হোক না কেন। এবার আমি শানকে ডিভোর্স দিচ্ছি না। আসি বলেই সে চলে গেল। শান তার যাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর রুমে চলে গেল। লতা বেগম হেসে বললেন, এটাকেই বলে পবিত্র বাঁধন। নীরা ভেঙচি কেটে মিয়াদ খানকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আভা কিন্তু নিজের ফুপির মতোই করছে। ভুলে যাবেন না নিজের ভাইয়ের মৃত্যুর কারণ। এখানে মন খারাপ করে বসে আছিস যে? আভার ঘোর কাটলো। মুখ দিয়ে দীর্ঘশ্বাস বের হলো। পেছনে থাকা ছেলেটার দিকে না তাকিয়ে বলল, বসে থাকলে কি তোদের সমস্যা? ছেলেটা আভার পাশে বসতে বসতে বলল, না, আমাদের আবার কি সমস্যা হবে? কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, তোর মন খারাপ কেন? আভা ছেলেটার দিকে এক নজর তাকায়। তারপর বলে, মন খারাপ না আমার মায়ান। যা তুই। মায়ান সরল না। আরো জোর দিয়ে বলল, আমি জানি তোর মন খারাপ। আমার থেকে বেশি তোকে কি চিনবে বলতো? ও, মন খারাপ কেন? শানের সাথে ঝগড়া হয়েছে? আভা দীর্ঘশ্বাস ফেলল। এক এক করে সব বলতে লাগলো মায়ানকে। মায়ান অবাক হয়ে বলল, কি হব? শান এটা করেছে? ও না তোকে কত ভালোবাসে। নাটক করেছে আমার সাথে। কান্না সিক্ত গলায়। মায়ানের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে গদগদ করতে করতে বলল, আজকে শানের খবর আছে। আমাদের এদিকে পায় রেখে আমাদের এলাকার মেয়ের সাথে এসব। আভা হাত ধরে থামিয়ে দিল মায়ানকে। তারপর শক্ত গলায় বলল, তুই কিচ্ছু করবি না? মানে? অবাক হয়ে, হ্যাঁ, যা করার আমি করব। তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই শুধু আমার পাশে থাকবি এটা চাই। সব সময় আছি। মুচকি হেসে, এবার দেখ আমি কি কি করি। আমিও কায়সার খানের একমাত্র মেয়ে আভা খান। শান জুবাইর খান আমার সাথে কি করবে, উল্টো আমি ওর সাথে কি কি করবো দেখিস। কি করবি তুই? রুকুচ্ছে, দেখতে থাক। সেদিনের ঘটনাটা মনে করে দীর্ঘশ্বাস ফেলে আভা। মায়ান আসলেই ওকে অনেক সাহায্য করেছে। ভাবতেই কল লাগালো মায়ানকে। মায়ান কল সাথে সাথে ধরে ব্যস্ত হয়ে বলল, কি হলো? এনি প্রবলেম? আমি বাড়ির সামনে আছি, বল শুধু। আরে কুলকুল, কিছু হয়নি হারামি। বলতে বলতে হাসতে লাগলো। মায়ান স্বস্তির শ্বাস ফেলে বলল, যাক, আমি তো ভাবলাম কি নাকি হয়ে গেল। কিছু হবে না। পরে বলছে যে কিছু হবে না। মিয়াদ চাচা অনেক ডেঞ্জারাস। ভুলিস না যে তোদের সাথে তাদের শত্রুতা। জানি, কিন্তু তাও সে আমার চাচা। সাবধানের মার নেই। বুঝতে পারছি। একটু থেমে মায়ান বলল, খেয়েছিস? হ্যাঁ, তুই? হু, বাবা কেমন আছে? তুই কল দিয়ে কথা বল। হু দিব। শাড়ি পরেছিস দেখলাম। মিটি মিটি হেসে।
আভা মুচকি হেসে বলল, হ্যাঁ পড়লাম। শ্বশুর বাড়ি বলে কথা। শানকে দেখানোর জন্য? আভা সামনে তাকিয়ে দেখলো শান রুমে ঢুকছে। তা দেখে আভা দুষ্টু হেসে বলল, না জান, তোমার দেখানোর জন্য শাড়ি পরেছি। দিব। মায়ান হো হো করে হাসতে লাগলো। এদিকে রুমে ঢুকতেই এমন কথা শুনে শানের তো মাথা গরম হয়ে গেল। সে কখনো ঘাড়ে হাত ঘষছে, কখনো পায়চারি করছে। আভা হাসাহাসি করেই চলেছে। শান এবার ধূপধাপ পায়ে আভার সামনে এসে দাঁড়ায়। আভা ফিসফিস করে বলল, এখন দেখছি। বলেই কল কেটে দিল। শান রাগী গলায় বলল, কাটলে কেন? কথা বলতে থাকো। আভা উঠে দাঁড়ালো, হাতে হাত ভ্যাট করে বলল, না আসলে প্রাইভেসি বলে একটা বিষয় আছে তো। শান অন্যদিকে তাকিয়ে রইল। রাগে গরম লাগছে তার। আভা শানের বুকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর চুল আঁচড়াতে লাগলো। শান সেদিকে তাকিয়ে মুখ দিয়ে শ্বাস ফেলল। তারপর এসিটা বাড়িয়ে বিছানায় বসে পড়ল। আভা গুনগুন করে গান গাইছে, পরান যায় জ্বলিয়ে রে। শান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আভার দিকে। আভা যে তাকে খোঁচা মারছে এটা সে ভালোই বুঝতে পারছে। শান বিড়বিড় করে বলল, যা ইচ্ছে করুক, আমার কি? আমি তো আর ওকে ভালোবাসি না। আমি নীরাকে বিয়ে করব। ওকে আমি ডিভোর্স দিব। ভুললে চলবে না যে আমার চাচার সাথে কি করা হয়েছিল। আভা আর ওর বাবা আমাদের সবচেয়ে বড় শত্রু। আমাকে ডিভোর্স দেওয়ার প্ল্যান হচ্ছে। আভার মুখে এমন কথা শুনে ধ্যান ভাঙল শানের। আশ্চর্য হয়ে গেল। আভা এটা বুঝলো কিভাবে? আভা চিরুনিটা রেখে শানের দিকে এগিয়ে এলো। শানের দিকে হালকা ঝুঁকতেই শান একটু নুয়ে পড়লো পিছন দিকে। আভা শানের দুই দিকে বিছানায় হাত রাখলো। শান রু গুছিয়ে তাকিয়ে আছে। আভা শানের ঠোঁটের কাছে চলে এসেছে। শান অবাক হয়ে তাকিয়ে রইল। আভা বাঁকা হেসে শানের কানে মুখ দিয়ে বলল, আমি তোমাকে কখনোই ডিভোর্স দিব না শান। শান আভাকে ধাক্কা দিয়ে সরাতে কি পারল না। আভা শানের হাতের উপর হাত রেখে চোখ গরম দেখিয়ে বলল, আমাকে দূরে সরানোর চেষ্টা করবে না। তোমায় আমাকে সহ্য করতেই হবে। আমি তোমাকে ঠিক সেগুলোই ফেরত দিব যেগুলো তুমি আমাকে দিয়েছিলে শান জুবাইর খান। শানই আভাকে চিনে না। আভা তো এমন ছিল না। আভার চোখে স্পষ্ট জিদের প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছে শান। তাহলে কি আভাকে সে সত্যিই খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে? শানকে কিছু বলতে না দেখে আভা আবার বলল, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। বলেই সে শানের উপর থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। শান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে তুমি চিনতে পারলে না আভা? মিয়াদ খান বারবার পায়চারি করছে। লতা বেগম ওনাকে সামলানোর জন্য বলছেন। এত টেনশনের কি আছে? আভা তো আমাদেরই মেয়ে নাকি? আমাদের বংশেরই মেয়ে। মিয়াদ খান শক্ত গলায় বলল, কিন্তু আমাদের শত্রু। কি একটা পুরনো কথা নিয়ে পড়ে আছো? মিয়াদ খান সামনে থাকা ফুলদানিটা ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, তোমার কাছে ঘটনাটা পুরনো হতে পারে কিন্তু আমার কাছে না। আমার ভাইকে ইচ্ছে করে। আর কিছু বলার আগে সেখানে এসে উপস্থিত হলো আভা। সে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে প্রায়। মিয়াদ খান সেদিকে তাকিয়ে চুপ হয়ে গেলেন। ভ্রু কুঁচকিয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন। লতা বেগম জোরপূর্বক এসে বললেন, কিছু বলবি? আভা ফুলদানিটা দেখে ঘরে ঢুকলো ধীর পায়ে। ঠান্ডা গলায় বলল, শব্দ শুনে ছুটে এলাম। কি হয়েছে? মিয়াদ খান তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। লতা বেগম আবার বললেন, কিছু হয়নি, এমনিই আর কি। মিয়াদ খান এবার রাগী গলায় বললেন, ওর থেকে লুকানোর কি আছে? নাকি ও পুরো ঘটনা জানে না? ও সবই জানে। আভা ভ্রু উঁচিয়ে তাকালো মিয়াদ খানের দিকে। মিয়াদ খান আবার আগের মতোই ভ্রু কুঁচকে লতা বেগমের দিকে তাকিয়ে বললেন, ওকে কি আমি ভয় পাই নাকি? লতা বেগম মাথা নিচু করে ফেললেন। আভা আস্তে আস্তে এগিয়ে এলো। মিয়াদ খানের মুখোমুখি দাঁড়িয়ে মুচকি হেসে বলল, এখন থেকে পাবেন। মিয়াদ খান চোখ গরম করে তাকালেন আভার দিকে। রাগী গলায় বললেন, কি বলছো তুমি এসব? তোমার ভয় পেতে হবে আমাকে? দেখো লতা, মেয়ের সাহস দেখো। আভা হাতে হাত ভ্যাট করে বলল,
আমার সাহস সম্পর্কে আপনার কোনো ধারণা নেই চাচা। আপনি কি করেন না করেন সব সম্পর্কে আমার ধারণা আছে ভালো মতো। ভুলে যাবেন না আমি কিন্তু পেশায় একজন উকিল। কার পিঠ পিছে কে কি করতেছে তার অল্প হলে জানা আমার। মিয়াদ খানের চোখ এবার শান্ত হলো। ভ্রু কুঁচকে বললেন, কি জানো তুমি? কতটুকু জানো তুমি? যতটুকু জানলে আপনাকে সারা জীবন জেল খাটানো যাবে। মিয়াদ খান এবার চুপ হয়ে গেলেন। আভা বাঁকা হেসে বলল, বি কেয়ারফুল। আমার ফুপির সাথে যা হয়েছে তা আমার সাথে কখনোই হবে না। না আপনারা করতে পারবেন। তোমার ফুপির সাথে কিছুই হয়নি। যা হয়েছে সব আমার ভাইয়ের সাথে। আর সেটা করেছে তোমার বাবা। সেটা বের করা আমার দায়িত্ব। খুব তাড়াতাড়ি সত্যিটা সামনে আসবে। সেদিন আপনি মুখ লুকানোর জায়গা পাবেন না মিয়াদ খান। আঙুল তুলে মিয়াদ খান রাগে ফোঁস করতে লাগলেন। আভা সেখান থেকে বের হয়ে এলো। আর আসার সময় বলল, আবারও বললাম বি কেয়ারফুল। আভা বের হতেই মিয়াদ খান রাগী গলায় বলল, আমাকে আঙুল দেখালো এই মেয়ে। দেখলে লতা, তুমি একে ভদ্র বলছিলে? থামো না, নতুন বউ। লতা বেগম আবারও মিয়াদ খানকে সামলাতে ব্যস্ত হয়ে গেলেন। এদিকে রুমে ঢুকতেই শানকে রেডি হতে দেখতে পেল আভা। শান গলাটাই বাজছে। আভা শানের সামনে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ? তোমায় কেন বলবো? দিলে তো মাথায় রাগটা ছড়িয়ে। ভালো করে জিজ্ঞেস করলাম। আই ডোন্ট কেয়ার। আভা শানের কলার ধরে নিজের মুখোমুখি করে বলল, বাট আই কেয়ার। শান রাগি চোখে তাকিয়ে বলল, কলার ছাড়ো। আভা আর একটু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ছাড়বো না। শান চিল্লিয়ে বলল, ছাড়ো বলছি আমার কলার। ছাড়বো না কি করো? আর কিছু বলার আগেই আভার ঠোঁট চেপে ধরল শান। আভার চোখ বড় বড় হয়ে গেল। শান যাই থেকে হাত সরিয়ে আভার কোমর জড়িয়ে ধরল। আভা এবার শানের কলার ছেড়ে দিল আস্তে আস্তে। শান আভাতে মগ্ন হয়ে গেল। আভা এবার শানের পায়ে পাড়া দিয়ে ঠোঁটে কামড় বসিয়ে দিল। শান ছিটকে সরে গেল। আভা নিজের ঠোঁট মুছতে মুছতে বলল, কত বড় সাহস! শান মুখ দিয়ে শ্বাস ফেলে কলার ঠিক করতে করতে বলল, সাহস শুধু তোমারই আছে, আমার নেই? আভা শানের সামনাসামনি দাঁড়িয়ে বলল, এজন্যই তো শাস্তিটা দিলাম। শান বাঁকা হেসে বলল, এটা শাস্তি না, শান্তি। বলেই ব্যাগ নিয়ে বের হয়ে গেল। আভা অবাক হয়ে তাকিয়ে রইল শানে যাওয়ার পানে। মনে মনে ভাবল, শান এরকম কথা কেন বলল? আর কোথায় যাচ্ছে ও? শানের পেছনে যাওয়া ধরল আভা। ঠিক তখনই ওর সামনে এসে দাঁড়ালো নীরা। আভা ভ্রু কুঁচকে বলল, তোমার কি নিজের বাড়িঘর নেই? এটাই আমার বাড়ি। তোমার সাথে কথা বাড়ানোর ইচ্ছে নেই আমার। পথ ছাড়ো। শানের পিছনে কেন যাচ্ছ তুমি? তোমাকে বলতে বাধ্য নই। ও আমার স্বামী। বিয়ের প্রায় 10 দিন হয়ে যাচ্ছে, অথচ আজও বেশ রাত করেই বাড়িতে ফিরে শান। রুমে ঢুকতেই আভাকে উপর হয়ে শুয়ে থাকতে দেখতে পেল। হাতে ফোন, পরনে গেঞ্জি আর প্লাজো, চুলগুলো এলোমেলো। ঘড়িতে সময় তখন 11টা। শান রুমে ঢোকার আগেই আভা ফোনের দিকে তাকিয়েই বলল, দাঁড়িয়ে যাও। শান থেমে গেল। আভা আস্তে আস্তে উঠে এসে দাঁড়ায় শানের সামনে, হাতে হাত ভ্যাট করে বলে, কোথায় ছিলে? শান অন্যদিকে তাকিয়ে বলল, কোথাও না, পার্সোনাল বিষয়। আভার সেদিনের ঘটনাটা মনে পড়ে গেল। সারাদিন কথা হয়নি শানের সাথে। একের পর এক কল করছিল, তবুও রিপ্লাই আসছিল না। তাই সে ভয় কেঁদে দিয়েছিল। অনেকক্ষণ পর অনেক রাতে কল ধরেছিল শান। আভা ভয়ের তো গলায় বলেছিল, কই তুমি? কখন থেকে কল করছি? শান মাতাল গলায় বলেছিল, আমি যেখানেই থাকি সেটা আমার পার্সোনাল বিষয় আভা। মানেটা কি? আমার জানার অধিকার নেই? নো, তুমি আমার গার্লফ্রেন্ড মাত্র, বউ না। তখন পাশে থাকা নীরা বলছিল, কে কল দিয়েছে শান? কল কাটো তো, এনজয় করি আমরা। আভাই কথা শুনে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলছিল, তোমার সাথে কি শান? কই তুমি? আমার সাথে যেই থাকো।
তোমার জানতে হবে না। কল কাটো, ঘুমাও। তুমি খেয়েছো? খেয়ে নিব। বাই। শান শোনো তো। শান কল কেটে দিয়েছিল। এরপর দিন পার্কে দেখা করতে গিয়ে শানের বুকে নীরাকে দেখে আভা। কথাগুলো মনে করতেই নিঃশ্বাস ভারী হয়ে এলো আভার। চোখ ছলছল করে উঠল। শান আভাকে কিছু বলতে না দেখে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সরো সামনে থেকে। আভা নিজেকে সামনে শানের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, কোথায় ছিলে তুমি? বললাম তো পার্সোনাল বিষয়, সরো সামনে থেকে। আমি টায়ার্ড। আভা শানের কাছে গিয়ে শার্টের গন্ধ নিল। শান বিরক্ত হয়ে বলল, ইসোস, হচ্ছেটা কি? সারাদিন পর বাসায় এসে শান্তি নেই। আভা আবার হাতে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, আপনি কোনো মহাকার্য করে আসেননি। ওয়েট, পারবো না। সরো। এসে যদি দাঁড়িয়ে থাকতে না দেখি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। শান অগত্যা সেখানেই দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, নীরা যে কোত্থেকে চলে এলো সেখানে। এসেই শুরু হয়ে যায় লড়াইলি। ওর ভাবনার মাঝে শরীরে ঠান্ডা কিছু অনুভব করলো। তাকিয়ে দেখলো নীরা ওর মাথায় অর্ধেক বালতি ভর্তি পানি ঢেলে দিয়েছে। শান রেগে বলল, ওয়ার্দা, পবিত্র করছি আপনাকে। শান জুবাইর খান মুচকি হেসে, এসব কি আভা? বাড়াবাড়ি হচ্ছে। ইউ ডিজার্ভ ইট। বলেই সে যেতে নিল। শান পিছন থেকে হাত চেপে ধরল আভার। আভা পিছনে ফিরে বলল, কি দেখাচ্ছি তোমায়? বহুত সাহস দেখাচ্ছ। বলেই কোলে তুলে নিল আভাকে। আভা জোরাজোরি করতে লাগলো নামার জন্য, কিন্তু শান্ত ছাড়বার পারত না। সে জোর করেই আভাকে নিয়ে গেল ওয়াশরুমে। ঝর্ণার নিচে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে বলল, এখন দেখো কেমন লাগে। শীত এখনো কাটেনি। এখনই একটাতে এই ঠান্ডা পানিতে গোসল করতে গিয়ে আভার কাঁপাকাঁপি অবস্থা। আভা দুহাতে নিজেকে ঢেকে মাথা নিচু করে আছে। পানির জন্য কথা বলতে পারছে না, ঠোঁট কাঁপছে। শান মুচকি হেসে বলল, কি? আভার আর দেখাতে গিয়েও দেখালো না। মাথায় কিছু একটা বুদ্ধি আসতেই সে নিজের চেহারার রং পাল্টে ফেলল। শানের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আবার চোখ নামালো। শানের হাসি মিলিয়ে গেল। আভার ঠোঁটজোড়া কাঁপছে অনবরত। শানের দৃষ্টি প্রখর হলো। গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো সে আভাকে। পানিতে ভিজে তার জামা কাপড় গায়ের সাথে এঁটে গেছে। ভিজে চুলগুলো গলায় লেগে আছে। শান এগিয়ে এলো। আভার চুলগুলো সরিয়ে দিল। আভা কেঁপে উঠল। শান ভিজে একাকার হয়ে যাচ্ছে আভার সাথে। আভার কাছে বশ হয়ে আভার অধরঝোড়ের দিকে এগিয়ে আসতেই আভা শানের দিকে এক ধাপ এগিয়ে গেল। শানের বুকে দুহাত রাখতেই শান আভার গালে হাত দিল। আভা বাঁকা হেসে বলল, বাই। বলেই সে শানকে ধাক্কা দিয়ে বাথটাবে ফেলে দিল। আচমকা পানির মধ্যে পড়ে শান অবাক হয়ে গেল। চোখে মুখে পানি ঢুকে গেল। আভা ঝর্ণা বন্ধ করে হো হো করে হাসতে লাগলো। তারপর বলল, টিট ফর ট্যাট। কাজটা ভালো করলে না আভা? শক্ত গলায়। আভা শানের দিকে ঝুঁকে মুচকি হেসে বলল, যেমন করবে তেমন ফেরত পাবে। বলেই ওয়াশরুম থেকে বের হয়ে গেল। শান বাথটাবের উপর থেকে উঠে দেয়ালে একটা ঘুষি মারল। তারপর ঝর্ণার নিচে দাঁড়িয়ে গেল। আর মনে মনে ভাবল, বেশি বার বেড়েছে মেয়েটার। বেশ কিছু সময় পর ওয়াশরুম থেকে বের হলো শান। গলায় টাওয়াল ঝুলিয়ে চুল মুছছে। আর পরনে আরেকটা টাওয়াল শুধু। ঠিক তখনই খাবার হাতে রুমে ঢুকলো আভা। সেও গেঞ্জি আর ব্লাউজও পাল্টে নিয়েছে। শান ইচ্ছে করেই আভার সামনে গিয়ে দাঁড়ালো। আভা টেবিলে খাবার রাখছে। শানকে দেখে বলল, কি? শান ভেবেছিল এইভাবে দেখে হয়তো আভা মুভির নায়িকাদের মতো চিল্লাবে, কিন্তু তা হলো না। হলো না কেন? বিষয়টা ভেবেই শানের কপাল কুঁচকে গেল। শান এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আভা শানকে উপর নিচ পরখ করে বলল, কি হলো? শান তখনও চুপচাপ। আভা হাতে হাত ভাঁজ করে শয়তানি হেসে বলল, ও আপনি চান যেন আপনাকে আমি টাওয়াল পরা অবস্থায় দেখতে থাকি? শান আভার দিকে কোনা চোখে তাকিয়ে নিজের গেঞ্জি পড়তে পড়তে বলল, মোটেও না।
তাহলে নিশ্চয় চান যেন আমি আপনাকে নিজ হাতে চেন ফুরিয়ে দিই? শান এবার চোখ বড় বড় করে তাকিয়ে বলল, একদম না। এই আভা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। ঠোঁট উল্টে শান নিজের বুকে থুতু দিল। এই আভাকে সে একদমই চেনে না। যেই মেয়ের কপালে একটা চুমু দিলে লজ্জায় লাল হয়ে যেত, সে এসব বলছে। বিষয়টা ভাবাচ্ছে শানকে। আভা বিষয়টা বুঝতে পেরে মুখ টিপে হাসল। তারপর বলল, তাড়াতাড়ি ট্রাউজারটা পরে নিন। শানের ধ্যান ভাঙল। অবাক হয়ে বলল, তাড়াতাড়ি পরে নিন মানে? এই তোমার লজ্জা করছে না? ওমা, কেন? অবাক হয়ে, কেন মানে? তোমার সামনে আমি চেঞ্জ করছি। তো তুমি চেঞ্জ হয়েছো মানলাম, তাই বলে মেয়ে থেকে ছেলে হয়ে গেলা? বাজে কথা একদম বলবে না। দাঁতে দাঁত চেপে শান কিছু না বলে ট্রাউজার পরে নিল। সে তো ছেলে মানুষ, তার আবার কিসের লজ্জা সরম? এদিকে আভা তো লজ্জায় শেষ। আর না পেরে সে ফোন ঘাঁটতে লাগলো। শান ট্রাউজার পরে বিছানার দিকে যেতে নিলে আভা বলে উঠল, কই যান? বিছানায় ঘুমাবো। আভা মুচকি হেসে শানের হাত ধরে টেবিলে বসিয়ে বলল, নিন, খেয়ে নিন। শান এত খাবার দেখে বলল, আমি খেয়ে এসেছি, আমি খাবো না। আভার সেদিনের ঘটনাটা মনে পড়ে গেল আবারও। তাই আবার যেন জিদ চড়ে বসলো। শানের পাশে বসে খাবার হাতে নিয়ে বলল, খেতে হবে। আরে পাগল নাকি? আমার পেট ভর্তি। ঘরে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ডের সাথে খাবার খাবি কেন? বলতে বলতে সে শানের মুখে খাবার দিয়ে দিল। অগত্যা শান দিয়ে খাবার খেতে হচ্ছে, কিন্তু পেট ভর্তি থাকায় সে খেতে পারছে না। আভা কিছুটা ভাত খাইয়ে তারপর শান্ত হলো। বেঁচে যাওয়া খাবারগুলো দেখে রাখলো। তারপর হাত ধুয়ে বলল, গিয়ে সোফায় শুয়ে পড়ো। শান চোখ মুখ কুচকে মুখ ভর্তি করে চিবুচ্ছে। আভা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শান সেদিকে এক চোখে তাকিয়ে বিড়বিড় করল, নিজে আরামে ঘুমাচ্ছে, আমি কি মানুষ না? শান গিয়ে সোফায় শুয়ে পড়ল, কিন্তু তার বহুত শীত করছে। আভাকে উদ্দেশ্য করে বলল, আমার কম্বল কই আভা? আমি কি করে বলবো? শান ভালো করে তাকিয়ে দেখলো আভার গায়ে দুইটা কম্বল, আবার এসিও বাড়ানো। শান এসির রিমোট খুঁজে না পেয়ে আভার কাছে গিয়ে বলল, কম্বল দাও, শীত করতেছে। জানতো আভা আমি অনেক ক্লান্ত। আই ডোন্ট কেয়ার, রিমোটটা দেও। রেগে রিমোট ভেঙে গেছে। চোখ বন্ধ করেই হোয়াট দা, আভা নাক ডাকার ভান করতে লাগলো। শান বিছানায় একটা কিল দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আভা একটা চোখ খুলে মুখ টিপে হাসলো। তারপর বলল, ঠিক হয়েছে, আমার সাথে কম করিসনি শয়তান লোক একটা। শান সেভাবেই শুয়ে রইল। প্রচুর শীত লাগার পরেও সে কোনো রিয়াকশন দিল না। ভ্রু কুচকিয়ে কিছু একটা ভাবতে লাগলো সেদিনের কথা, যেদিন সে আভার সাথে সব মিটিয়ে এসেছিল। মা, আমি আর নীরা একটু বাইরে যাচ্ছি, এখন আর খাবো না। সে কি, রান্না হয়ে গেছে তো, খেয়ে যাও। নীরা তখন রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলল, ও গড, এত তেলযুক্ত খাবার। আন্টি প্লিজ, আমরা বাইরেই খেয়ে নিই। লতা বেগম যেন রেগে মেগে একাকার, তবুও সেটা প্রকাশ করলেন না। কিন্তু শক্ত গলায় কিছু বলতে গেলেন তার আগে মিয়াদ খান পেছনে থেকে বলে উঠলেন, আরে ঘুরতে যাবে তো যাক না, কেন আটকাচ্ছ লতা? আমাদের পছন্দেই তো বিয়ে করছে, করুক, যা ইচ্ছে করুক। বলতে বলতে তিনি সেখান থেকে চলে গেলেন। শান মায়ের পিছনে ডাকতে গিয়েও পারল না। মিয়াদ খান থামিয়ে বললেন, আমি দেখে নিচ্ছি, তুমি আর নীরা ঘুরে আসো যাও। শান মাথা নাড়ায়। মিয়াদ খান স্বস্তি পেলেন। মনে মনে ভাবলেন, আমার ছেলেকে নিজের পছন্দে বিয়ে করিয়ে আমি দেখিয়ে দিব যে আমার বাড়ির ছেলে আমার কথার অমান্য করে না। গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে শান গাড়িতে গিয়ে বসে পড়ল। পাশের সিটে বসে থাকা রমণী বলে উঠল, এতদিনে আমাদের প্রতিশোধ শেষ, আভার কাহিনী খতম। শান হাসতে হাসতে বলল, একদম, দেখো গিয়ে কাঁদতে কাঁদতে মনে হয় হাসপাতালের বেডে চলে যাবে। বলতে বলতে শান গাড়ি স্টার্ট দিল। তবে মনে মনে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে।
সে নিজেকে নিজেই প্রশ্ন করলো, এতদিনের প্রতিশোধ শেষ হয়েছে শান? তুই কেন কষ্ট পাচ্ছিস? তুই তো ওই মেয়েকে ভালোবাসিস না, তুই নীরাকে ভালোবাসিস। জাস্ট ফরগেট হার। ভেবেই শান দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকায়। নিয়ারা শানের হাতের ভিতর হাত ঢুকিয়ে বলে উঠল, কয়েকদিন পর আমরা হাজব্যান্ড ওয়াইফ হব। শান হালকা হেসে হাতটা ছাড়াতে ছাড়াতে বলল, হুম। নীরব ভ্রু কুঁচকে বলল, তুমি হাত কেন ছাড়াচ্ছ? উত্তর নেই শানের। তবু জোরপূর্বক এসে বলল, গাড়ি চালাতে অসুবিধা হয়। ও আচ্ছা। নীরার মনে খটকা থেকেই যায়, তবে কি শান ওই মেয়েটাকেই ভালোবাসে? পরক্ষণেই নিজেকে বুঝায়, না, এটা কিভাবে সম্ভব? শান তো শুধু প্রতিশোধ নেয়ার জন্য এমনটা করেছে, প্ল্যান মোতাবেক প্রেমের ফাঁদে ফেলে কষ্ট দিয়েছে। শান মনে মনে ভাবছে, আমার কেন এত কষ্ট হচ্ছে? বুকটার মধ্যে ভারী কিছু অনুভব হচ্ছে, তাও আভার জন্য। কেন? শান গাড়ির স্পিড বাড়িয়ে দিল, শহরের উদ্দেশ্যে রওনা হলো। আজ সে আর নীরা লং ড্রাইভ এনজয় করতে চলেছে। শান ড্রাইভ করতে করতে আবারও ভাবতে লাগলো, আমার আভার এই চেহারায় গলে যাওয়া উচিত হবে না। ও নিজেও ওর ফুপির মতোই বেঈমান। আমি যা করেছি বেশ করেছি, এবার আভা মরলে বাঁচি। ভেবেই সে গাড়ি আরো জোরে টানলো। কিছুতেই আভার স্মৃতিটা সে ভুলতে পারছে না, নিজের উপরই বিরক্ত হচ্ছে। পুরনো সেই কথা ভাবতে ভাবতে শানের চোখ বেয়ে পানি পড়ল, আর ধীরে ধীরে চোখ লেগে এলো। এদিকে আভা চোখ খুলে মনে মনে ভাবলো সেই দিনের কথা, যেদিন বদ্ধ ঘরে হাঁটুতে মুখ গুজে বসেছিল সে। আস্তে আস্তে মাথাটা তুলল সে, বুকে থাকা শানের ছবিটায় হাত বুলালো। একটানে ছবিটা ছিঁড়ে ফেললো, চোখের পানি মুছে তপ্ত গলায় বলল, আমাকে করা তোমার প্রতিটা অপমান আর বেইমানির জবাব আমি দিব শান। অপেক্ষা করো শুধু। প্রেম প্রতিশোধের খেলাটা শুরু করেছো তুমি, কিন্তু শেষ করবো আমি। বাঁকা হেসে ভোরের দিকে ঘুম ভাঙতেই শানকে সোফায় কাঁপতে দেখলো আভা। ভ্রু কুঁচিয়ে এগিয়ে গেল শানের দিকে। শান দুহাত মুষ্টি করে বুকে রেখে থরথর করে কেঁপে চলেছে। আভা শানের মুখের সামনে বসে বলল, কি হয়েছে শান? শান কিছু বলছে না, ওর চোখ বন্ধ আর ঠোঁটগুলো কাঁপছে, হাত পা সব কাঁপছে। আভা গালে হাত দিতেই আটকে উঠল, জ্বরে গা পড়ে যাচ্ছে। আভা কপালে হাত দিল আর বলতে লাগলো, এ কি, এত জ্বর কিভাবে হলো? শান শান কোনো উত্তর দিচ্ছে না। আভা বুঝলো সারা রাত ঠান্ডায় থাকার কারণে জ্বর এসে গেছে। আবার গোসলও করেছে এটাতে। আভার এবার কেমন গিয়েটি ফিল হতে লাগলো, কারণ তার জন্যই এই অবস্থা। আভা নিজেকেই নিজে বলতে লাগলো, শান আমার সাথে যাই করুক না কেন, ওকে আমি ভালোবাসি। প্রতিশোধ নিচ্ছি ভালো কথা, কিন্তু আমি চাই না ও অসুস্থ হোক। এবার কি হবে, কি করব আমি? আভার না ভেবে ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি মুখে পানি দিয়ে বাইরের দিকে দৌড় লাগালো। কিন্তু ভোর রাত হওয়ায় এখনো কেউ উঠেনি। রুমের সামনে গিয়েও ফিরে এলো আভা। তার নিজেরই কিছু করতে হবে। আভা গিয়ে শানকে রেখে তুলল। শানের চোখগুলো লাল হয়ে আছে। শান শুধু বিড়বিড় করে বলতে লাগলো, আভা তুমি সরে যাও। আভা শানের হাত ধরে তোলার চেষ্টা করে বলতে লাগলো, উঠো শান, বিছানায় শোবে। আমি শোবো না বিছানায়, ছাড়ো আমায়। উঠো বলছি, আমি যাব না, ছাড়ো। তুমি ভীষণ নির্দয় পাষাণ হৃদয়ের মেয়ে আভা। বাচ্চা বাচ্চা গলায় আভা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো না শান, প্লিজ। শান এবার উঠল, কিন্তু দোলে দোলে পড়ছে আর বলছে, পৃথিবী ঘুরছে কেন? এই আভা, কই তুমি? আভা শানের একটা হাত নিজের কাঁধের উপর নিয়ে জড়িয়ে বিছানার দিকে যেতে যেতে বলল, আরে এই তো আমি। পৃথিবী কিভাবে ঘুরছে দেখো না। পৃথিবীর কি হলো? আরে পৃথিবী ঘুরছে না, তুমিই ঘুরছো। আমি কই ঘুরছি? আভা আর কিছু বলল না, কারণ জ্বরে শানের মাথা গেছে।
আভা শানকে বিছানায় শুয়ে দিল। গায়ে কম্বল দিতেই শান সেটাকে জড়িয়ে নিল। আস্তে আস্তে কাঁপুনিটা কমছে। আভা মাথায় হাত দিল শানের। তারপর বাটিতে করে পানি নিয়ে এসে শানের মাথার কাছে বসলো। শান বিড়বিড় করে বলছে, আজ আভার মতো পাষাণের জন্য একটা নিষ্পাপ ছেলেরই অবস্থা। জনগণের উচিত আভাকে শাস্তি হিসেবে তেলাপোকা ছিটানো রুমে ছেড়ে দেয়া। আভা শোনার চেষ্টা করলো। শানের কথা শুনে হাসি পেল খুব। হালকা হেসে বলল, বারে। কেন? কারণ আভা তেলাপোকা ভয় পায়। আভা খুব পাষাণ কিন্তু অনেক ভীতু। আভা শানের মাথায় জল ভর্তি দিতে লাগলো। শান আভার হাত সরিয়ে দিয়ে বলল, লাগবে না, সরাও এসব। আমায় শাস্তি পেতে হবে। চুপচাপ শুয়ে থাকো। না, আমার শাস্তি পেতে হবে। আভা খুব ভালো, আমিই খারাপ। আভা অবাক হয়ে তাকিয়ে আছে শানের দিকে। শানের চোখ বন্ধ, আর গাল বেয়ে চোখের গরম নোনা জল গড়িয়ে পড়ছে। শান আচমকা আভার পেট জড়িয়ে পেটে মুখ গুজে দিল। আভার হাত চলে গেল শানের চুলে। শান কাঁদতে কাঁদতে বলল, আমি আভাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক। আমার শাস্তি হওয়া উচিত। শান, আমি আভাকে ইচ্ছে করে কষ্ট দিইনি, আমি বাধ্য হয়ে করেছি। আভা ভাবছে ওর ফুপি আর আমার চাচার জন্য হয়তো আমি এমনটা করছি, কিন্তু না, আমার ভালোবাসা এতটা টুনবো না। আভা স্তব্ধ হয়ে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে তার। শান আভাকে আর একটু জড়িয়ে ধরে বলল, আমার অনেক বড় অসুখ হয়েছে, আমি বাঁচবো না। আমি চাই না আভা সারা জীবন আমার জন্য কাঁদুক। তাই আমি আভাকে দূরে সরিয়েছিলাম। কিন্তু আভার ভালোবাসা জেদে পরিণত হয়েছে। ও আমার থেকে প্রতিশোধ নিতে চায়। প্রেম প্রতিশোধ। আভার মুখে হাত চলে গেল। এত বড় ঘটনা আরো জানি না। আভা শানের মাথায় হাত দিল। শান আরো কিছু বলতে লাগলো। বলতে বলতে একসময় অজ্ঞান হয়ে গেল। আভা বুঝলো শান জ্বরের ঘরে সব বলে দিয়েছে। আভা শুধু চোখ বন্ধ করে চোখের পানি ফেলল। চোখ খুলতেই নিজের কাছে নিজের মা লতা বেগম আর বাবা মিয়াদ খানকে দেখতে পেল শান। আশেপাশে খুঁজেও আভাকে পেল না। মাথাটা তার বড্ড ভারী লাগছে। উঠার চেষ্টা করেও পারছে না। লতা বেগম ছেলেকে উঠতে দেখে মাথা হাত বুলিয়ে বলল, উঠিস না, তোর শরীর ভীষণ খারাপ। এখন ঠিক আছি, ভাঙা গলায়। মিয়াদ খান শক্ত গলায় বললেন, কিছু ঠিক নেই, চুপচাপ শুয়ে থাক। রাত বিরেতে বাসায় ফিরে গোসল করলে তো জ্বর হবেই। শান চুপ করে রইল। আশেপাশে তাকিয়ে নিজেকে বিছানায় পেল। সে তো এটাই মনে করতে পারছে না যে সে বিছানায় কিভাবে এলো। তাকে তো গতকাল আভা সোফায় শুতে বলেছিল, আর গায়ে কম্বলও দেখতে পারছে। হয়তো লতা বেগম আর মিয়াদ খান এনেছে। এটা ভেবেই সে চুপ রইল। এই কথা তুলল না আর। কিন্তু আশেপাশে আভা নেই। লতা বেগম শানের দিকে সুপের চামচ এগিয়ে বললেন, হা কর, ঔষধ খেতে হবে। আমি খাবো না মা, খেতে হবে মা প্লিজ। শানের কথার মাঝে ঔষধ হাতে রুমে ঢুকলো আভা। আর বলতে লাগলো, খেতে হবে, জলদি খাও। শান অবাক হয়ে গেল। আভা থেকে আগের মতো তুমি করে বলছে। আভা শানের রিয়াকশন দেখে আমতা আমতা করে বলল, আমি বলতে চাইছি যে খেয়ে নিন। মিয়াদ খানের গলায় সায়নী বের হয়ে গেলেন। আর যাওয়ার আগে বলে গেলেন শানকে খেয়ে ঔষধ খেতে। আর আভাকে বললেন শানকে দেখে রাখতে। লতা বেগম শানকে স্যুপ খাইয়ে দিল। আভা শানের পায়ের কাছে ঔষধ হাতে বসে আছে। আর শানের ছোড়া নজর বারবার আভার দিকে যাচ্ছে। কেন সেটা সে জানে না। লতা বেগম স্যুপ খাইয়ে বললেন, আভা তুমি ঔষধটা খাইয়ে দাও, আমি দেখি ওর জন্য আর কি বানানো যায়। এক গ্লাস দুধ নিয়ে আসি। আচ্ছা চাচি। লতা বেগম চলে গেলেন। আভা শানের মাথার কাছে বসে পড়ল। ঔষধ এগিয়ে দিতেই শান মুখ ঘুরিয়ে বলল, আমি খাবো না। আভা অবাক হয়ে বলল, খাবেন না মানে?
খেয়ে নিন বলছি। খাবো না বললাম তো। ঢং করছেন কেন? আপনার জ্বর, খেতে হবে। তোমার কি? মুখ ঘুরিয়ে। আমার কিছু না, কিন্তু বাসায় এত অসুস্থ একটা মানুষ বসে থাকবে আমার সহ্য হবে না। আমি অনেক দয়ালু কিনা? ছাই। কি বললেন? নাথিং। ফোন নিয়ে কাউকে কল করতে লাগলো শান। আভা হাত থেকে ফোনটা নিয়ে বলল, কাকে কল করা হচ্ছে? নীরেকে। আমি নীরার হাতেই খাবো। আভা শানের দিকে চোখ গরম করে তাকালো। শান গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আভা জোর করে ঔষধটা খাইয়ে দিল। শান বিছানায় শুতে শুতে বলল, অসহ্যকর। ভালো হয়েছে। আভা শানের দিকে এক চোখে একবার তাকিয়ে শানের কপালে হাত দিয়ে বলল, দেখি তো জ্বর কতটুকু কমছে। শান আভার দিকে মুখ তুলে তাকিয়ে হাত সরিয়ে দিয়ে বলল, দেখতে হবে না, একদম চুপ, চোখ রাঙিয়ে। এই তুমি আমার ধমকাচ্ছ? তোমার জন্যই তো জ্বর হলো। আভা হাতে হাত ভাঁজ করে বলল, আমার জন্য? হ্যাঁ। ঠোঁট উল্টিয়ে। আভা আরো কিছু বলতে যাবে তার আগে ফোনটা বেজে উঠল। ফোন চেক করে দেখলো মায়ান কল দিয়েছে। আর বরাবরের মতোই ফোনে আহম্মক নামটা ভেসে উঠেছে। শান সেটা দেখে চোখ ছোট ছোট করে বলল, কে কল দিয়েছে? আভা মুখ দিয়ে শ্বাস ছেড়ে বলল, কেউ না। বলতে বলতে কল ধরে বেলকনির দিকে চলে গেল। শান সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে অন্যদিকে তাকিয়ে বসে রইল। এদিকে আভা কল ধরতে মায়ানের গলা ভেসে এলো, আভা, ওকে তোর অফিসে এনেছি, তোকে একবার আসতে হবে। কিছু বলেছে? না, তোর আসতে হবে বললাম তো। ঠিক আছে। বাদশান অসুস্থ বুঝলি তো, ওকে রেখে কিভাবে আসি? তাহলে কি করব? ওর জ্বরটা কমুক। আচ্ছা, তোর সময় করে আয়, আমি জেরা চালু রাখছি। আচ্ছা। আভা কল কেটে দিল। রুমে ঢুকতেই দেখলো শান গম্ভীর হয়ে বসে আছে। আভা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময় 11টা। আভা আবার বলল, জ্বর কতটুকু কমলো? এত ভাবতে হবে না। কি আশ্চর্য, আমার জ্বরের জন্য কারোর বসে থাকতে হবে না। তোমায় কেউ যেতে বলছে? যেতে পারো। গম্ভীর গলায়। আভা কপাল চাপড়ে বলল, তোমাকে কিছু বলে লাভ নাই। শান ঘুম হয়ে শুয়ে পড়ল। আভা আর কিছু না বলে চলে গেল নাস্তা করতে। তার আবার বহুত কাজ পড়ে আছে। আজকে তাকে যে করেই হোক অফিসে একবার যেতেই হবে। সব রহস্যের উদ্ঘাটন করেই ছাড়বে। খুব শীঘ্রই। নীরের সামনে বসে আছে আভা। নীরের পিছনে মায়ান। যেন নীরে যেতে না পারে। নীরা বারবার বলছে, আমায় কেন এনেছো আভা? আমার বাবা জানলে তোমার চাকরি খেয়ে দিবে জানো তুমি এটা? আভা মুচকি এসে সামনের টেবিলে হাত রেখে থুতনি ঠিকিয়ে বলল, আই ডোন্ট কেয়ার। আমি টাকার জন্য কাজ করি না, ন্যায়ের জন্য করি। সেটা চাকরি না থাকলেও করতে পারবো। নীরা মুখ ঘুরিয়ে নিল। আভা আবার বলল, এবার তুমি তাড়াতাড়ি তোমার সবকিছু স্বীকার করতে শুরু করো। কি স্বীকার করব? তুতালি, এই যে শানের মাথায় তুমি কি কি ঢুকিয়েছ? শানের মাথায় আমি কি ঢুকাবো? আভা নিজের একটা কন্ট্রোল করে বলল, আমি কিন্তু অতিরিক্ত ন্যাকামো পছন্দ করি না নীরা। আমি সবটাই জানি। এবার তোমাকে সবটা বলতে হবে। ব্যাস। নীরা আবারও অস্বীকার করল, আমি কিছু বলিনি। আমাকে যেতে দাও। যেতে হবে। বলতে বলতে নীরা চেয়ার ছেড়ে উঠে গেল। যেতে নিতেই পিছন থেকে আভা বলে উঠল, আমার কাছে তোমার বাবার বিরুদ্ধে প্রমাণ আছে নীরা। নীরা দাঁড়িয়ে গেল। পিছনে ফিরে বলল, মানে মানেটা তোমার অজানা নয়। আমার ফুপি মিসেস ইতি খানের আত্মহত্যা আর আমার ফুপা জাহির খানের মৃত্যুর পিছনের হাতটা কার সেটা? নীরা ধূপ করে বসে পড়ল। ঢোক গিলে নরম গলায় বলল, কি জানো তুমি? আভা হাসতে হাসতে বলল, অনেক কিছুই। তুমি কি ভেবেছ এসব বললেই আমি ভয় পেয়ে যাব? মোটেও না, তুতালিয়ে। ভয় পাওয়ার কি আছে? নীরা এদিক ওদিক তাকাতে লাগলো।
আভা আবার বলতে লাগলো, শানের বিরাট বড় অসুখ হয়েছে তাই তো? ও তোমাকে বলে দিয়েছে? না। কি করে জানলে? ভ্রু কুচকে। ভুলে যেও না আমি একজন উকিল। নীরা মুখ অন্ধকার করে ফেললো। আভা হেসে বলল, শানের ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে, বেশি দিন বাঁচবে না। ইসোস, কি কষ্ট। শানের উচিত আভাকে ছেড়ে দেওয়া, যেন আভার জীবনটা নষ্ট না হয়। নীরা তো এত ভালো বন্ধু। নীরা যদি তাকে বিয়ে করে তাহলে শানের মারা যাওয়ার পর নীরার দ্বিতীয় বিয়ে করতে বা দ্বিতীয়বার সংসার সাজাতে কোনো কষ্ট হবে না। এতটুকু স্যাক্রিফাইস নীরা করতে চায় তার প্রাণপ্রিয় বন্ধু শানের জন্য। তাই তো? নীরা অবাক হয়ে তাকিয়ে আছে আভার দিকে। এই কথাগুলোই নীরা শানকে বলেছিল। নীরা তুতলিয়ে বলল, মানে? আভা উঠে দাঁড়িয়ে নীরার সামনাসামনি ঝুঁকে টেবিলে জোরে হাত রেখে বলল, মানেটা তুমি বুঝতে পারছো না নীরা? তুমি এইসব আলতু ফালতু কথাগুলো শানের মাথায় ঢুকিয়েছ। দাঁতে দাঁত চেপে। একদম না। শানের রোগ আছে। তুমি রিপোর্ট চেক করো। আমি রিপোর্ট না, ডাক্তার চেক করেছি। মানে? এত মানে করো না তো। আমি ডাক্তারকে জেরা করে বুঝতে পেরেছি যে তুমি তাকে টাকা খাইয়ে ভুয়া রিপোর্ট বানিয়েছ। লজ্জা করে না? কাঁচা খেলোয়াড় ভাবো আমাকে? আমি বুঝি না তোমার চাল? তাই তো আমি সরাসরি ডাক্তারকে ধরেছি, যে কিনা তোমার থেকে পাওয়া টাকায় বিদেশে সেটেল হওয়ার চিন্তা করছে। ও গুড, রিয়েলি গুড। বলতে বলতে আভা হাত তালি দিতে লাগলো। নীরা কেঁপে উঠল, ঢোক গিলে বলল, তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ তো বহুত আছে। এবার প্রস্তুত হও জেলে যাওয়ার জন্য। নীরা উঠে ধূপধাপ পায়ে সেখান থেকে চলে গেল। আর যাওয়ার সময় বলে গেল নীরাকে না ছাড়তে। বিছানায় শুয়ে মোবাইল চাপছে আভা। আর সামনেই শান পায়চারি করছে ক্রমাগত। আভা এক নজর সেদিকে তাকিয়ে আবারও মোবাইলে মনোযোগ দিল। শান এটা দেখে রেগে আভার সামনে এসে দাঁড়ায়। কোমরে হাত রেখে বলতে লাগে, লজ্জা করে না অসুস্থ স্বামীকে রেখে বাইরে অন্যের সাথে ঘুরতে? আভা শানের দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আমার লজ্জা কমে গেছে। বলে শানকে উপর নিচ পরখ করে বলল, এভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েদের মতো মডেল হওয়ার শখ হয়েছে? শান তৎক্ষণাৎ কোমর থেকে হাত নামিয়ে বলল, কথা ঘুরেছ কেন? আর কোমরে হাত মেয়েরাই দিবে, এটা কোন নিয়মে লেখা আছে? না, কোনো নিয়মে লেখা নেই। মোবাইলে চোখ রেখে এখন প্রশ্নের উত্তর দাও। বলতে বলতে শান আভার সামনে বসে পড়ল। আভা আছোয়া হতে পা ভাঁজ করে বসে পড়ল। আমি কারোর সাথে ঘুরতে যাইনি। আমি নিজে দেখেছি ফোনে কথা বলতে। সো হোয়াট? তোমার কি? আভার এমন কথা শুনে শান চুপ হয়ে গেল। চোখে মুখে বিষাদের ছাপ স্পষ্ট। চোখ মুখ কুচকে রইল। অনুভব করতে লাগলো যে তার শরীর থেকে গরম ভাব বের হচ্ছে। সে রেগে যাচ্ছে। জলে পড়ে খাক হয়ে যাচ্ছে ভেতরটা। আভা নিজের মতো ফোনে টাইপিং করতে ব্যস্ত। তা দেখে আরো রেগে গেল শান। মুখ ঘুরিয়ে বসে রইল ভ্রু কুচকে। আভা সেটা দেখে শানের দিকে হাত বাড়িয়ে কপাল স্পর্শ করে বলল, জ্বর আসছে আবার? দুপুরে ওষুধ খাননি? শান আভার দিকে না তাকিয়ে শুধু গম্ভীর কণ্ঠে বলল, তোমার কি? তুমি ঘুরো। আমি ঘুরতে যাইনি। নিন শুয়ে পড়ুন। জ্বর আসছে গায়ে। বলতে বলতে আভা উঠতে গেল বিছানা থেকে। শান আভাকে উঠতে না দিয়ে বিছানায় চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, অনেক হয়েছে আভা। আমার কিন্তু মোটেও তোমার এসব ঢং সহ্য হচ্ছে না। তুমি কি ঠিক হবে না? আভা ভ্রু কুচকে তাকিয়ে রইল শানের দিকে। শানের চোখে মুখে লেপ্টে থাকা অসহায়ত্ব আভার মনটাকে বরফের মতো গলিয়ে ফেলল। আভা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি ঠিকই আছি। সরুন। এসব কি ধরনের অসভ্যতা? শান আভার হাত দুটো আরো শক্ত করে চেপে ধরে বলল, আমি ছাড়ব না। মোটেও না। কেন ছাড়বেন না? ডিভোর্স চান আপনি? আমি আপনাকে কখনোই। আর কিছু বলার আগেই আভার অধৈর্যরা আঁকড়ে ধরল শান। আভার চোখ বড় বড় হয়ে গেল। শান আভার ঠোঁটের উপর নিজের রাগ ঝাড়ছে। আভা শানের টি শার্টের হাতা আঁকড়ে ধরল। কিছুতেই শানকে সরাতে পারছে না সে। বেশ কিছুক্ষণ পর শানকে সরিয়ে উঠে বসলো আভা। জোরে জোরে শ্বাস নিয়ে বলল,
এসব কি ধরনের অসভ্যতামি? শান হাত পা ছড়িয়ে শুয়ে আছে বিছানায়। আভা শানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আপনি না আমায় ভালোবাসেন না? তাহলে এসব কি? শান কিছু বলছে না। তা দেখে আভা চুপ হয়ে গেল। কিছু সময় পর আবার পিছনে তাকিয়ে দেখল শানের চোখে পানি। আভা অবাক হয়ে গেল। শান মুচকি হেসে উঠে বসল। চোখের কোনা মুছে বলল, আমার এই জ্বর সারবে না আভা। আমার সময় ঘনিয়ে এসেছে। আভার বুকটা ভারী হয়ে এলো শানের এমন কথা শুনে। শান অন্যদিকে তাকিয়ে চোখ মুছতে লাগলো। আভা এক দৃষ্টিতে তাকিয়ে রইল শানের দিকে। শানের দিকে তাকিয়ে খুব করে ইচ্ছে হলো শানকে বুকে জড়িয়ে বলতে, তোমার কিছু হয়নি শান। আমি থাকতে আমার শানের কিছু হতেই পারে না। তুমি আমার সাথেই থাকবে শান। আমার মাঝে থাকবে, আমার বুকের মধ্যিখানে সব সময় শান। কিন্তু বলতে পারল না। শানের শাস্তির দরকার আছে। ও কি করে নীরের কথা শুনে আভাকে কষ্ট দিতে পারলো? আবার কিছু সময় পর আভার কেমন মা লাগলো। কারণ শানও তো মনের মধ্যে কতটা কষ্ট চেপে ধরে আছে। আভা ভাবলো শানকে সব বলে মিটমাট করে নিবে। হাজার হোক, তারই তো ভালোবাসা। তারপর না হয় একসাথে সবার সামনে নীরা আর সেই আসল শত্রুর মুখোশটা টেনে ফেলবে। এটা ভেবেই আভা শানের কাঁধে হাত রাখতে গেল এমন সময় আভার ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে সেদিকে তাকায় শান। চোখ দুটো লাল হয়ে আছে। আভা মেয়েদের নাম্বার দেখে উঠে দাঁড়ালো। ফোন কানে নিয়ে বারান্দার দিকে চলে গেল। শান নাক টেনে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। আভা ফোন কানে দিয়ে এমন একটা ঘটনা শুনলো যা শুনে আভা খুশি হয়ে বলল, সত্যি? আমাকে কি এখন আসতে হবে? হ্যাঁ, তুই জলদি চলে আয়। এবার সবকিছুর সমাধান হবে আভা। আচ্ছা, আমি দেখছি। এটাতে কোনো সমস্যা হবে না তো? না, আমি চাচিকে বলবো যে একটা কেসের জন্য বাইরে যাচ্ছি। আর শান, ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে আসি। ওয়েট কর। আচ্ছা, আমি বাইক নিয়ে আসি। ওকে। আর এখন আমি চেষ্টা করে দেখি কিছু বের করা যায় কিনা। এই না না, একদম না। মানে? কিছু করবি না? কিন্তু কেন? অবাক হয়ে। কারণ উনি আমার শিকার। বাঁকা হেসে, ওকে, আই উইল ওয়েট। আভা কল কেটে রুমে ঢুকলো। শানকে শুয়ে থাকতে দেখে বলল, শান, আমার একটা নতুন কেস এসেছে। তুমি ঔষধ খেয়েছো? শান চুপচাপ চোখ বন্ধ করে রইল। আভা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের সামনে গিয়ে দেখলো ঔষধ নেই। তার মানে খেয়েছে। আভা শানের মাথায় হাত বুলিয়ে মনে মনে ভাবল, আজকে সব মিটমাট করে নিব শান। আসছি আমি। ভেবেই মুচকি হেসে বের হয়ে গেল। আভা যেতেই শান চোখ খুলল। চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ল তার। আভা লতা বেগমের থেকে পারমিশন নিয়ে ঘর থেকে বের হতেই শানের হঠাৎ গলা ব্যথা শুরু হলো। শান উঠে বসল। কিছুতেই শান্তি পাচ্ছে না। উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। মাথাটা হঠাৎ ঘুরে এলো শানের। ওয়াশরুমের সামনে এসে রক্তবমি করতে লাগলো। চিৎকার করে লতা বেগমকে ডাকার আগে মাথা ঘুরিয়ে পড়ে গেল নিচে। চোখ জোড়ায় লেগে এলো। মুখে শুধু বলল, আমার ভুল বুঝো না আভা। আমি তো তোমার ভালোবাসি। আফসোস। আভা এই কথা শুনতে পেল না। শান সেখানেই নিস্তেজ হয়ে গেল। এখানেই হয়তো শেষ আভা শানের প্রেম প্রতিশোধের গল্প। আপনি সত্যিটা নিজে থেকে স্বীকার করবেন নাকি আমি অন্য ব্যবস্থা নিব মিস্টার নাজির হক? নাজির হকের সামনে নিজের হাত রেখে বলল আভা। নীরা পাশে বসে মাথা নিচু করে আছে। নাজির হক সেদিকে একবার তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, কি ব্যবস্থা? কিসের ব্যবস্থা? আপনি বুঝতে পারছেন না? একদমই না। আমাকে আর আমার মেয়েকে এভাবে এটাতে তুলে আনার মানে কি? আভা মুচকি হেসে বলল, সত্যিটা কোনোদিন চাপা থাকে না। এখন সত্যিটা কি আপনি স্বীকার করবেন নাকি আমি শুরু করব? নাজির হক চুপ করে রইলেন। আভা পানির গ্লাস নিয়ে পানি খেয়ে বলল, ওকে ফাইন। আভা নাজির হককে কয়েকটা কাগজ দেখালো আর বলতে লাগলো,
এগুলো হলো সেই চিঠিগুলো যেগুলো আপনি আপনার বন্ধু মিয়াদ খানের একমাত্র ভাইয়ের প্রেমিকা অর্থাৎ আমার ফুপিকে পাঠিয়েছিলেন। নাজির হকের চোখ বড় বড় হয়ে গেল। তৎক্ষণাৎ কাগজগুলো হাতে নিয়ে ভালো করে পরখ করে বলল, এটা আমার দেয়া সেটার প্রমাণ কি? আপনার হ্যান্ডরাইটিং এর সাথে মিলানো হয়েছে। বলতে বলতে আভা কাগজগুলো নিয়ে বলল, আরো কিছু? আমার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে। এনাফ মিস্টার। আভার ধমকে নাজির হকের মতো একজন লোকের পিলে চমকে উঠল। ঢোক গিলে তাকিয়ে রইলেন আভার দিকে। নীরা তেতে উঠে বলল, আভা, আস্তে কথা বলো। তুমি ভুলে যেও না তিনি আমার বাবা। শার্ট আপ নীরা। বাবা মাই ফুড। আর কত আর কত নাটক করবেন আপনি? আমি যা যা বলছি সবটাই সত্যি। আপনি আমার ফুপি ইতি খানকে পছন্দ করতেন, তাই তো? তাই থেকে এই ধরনের চিঠি পাঠাতেন। আমার চাচা ইয়াদ খান যখন আপনাকে বলেন যে তিনি আমার ফুপিকে পছন্দ করেন তখন আপনি একটা প্ল্যান বানালেন। ইয়াদ চাচাকে সরিয়ে দেওয়ার প্ল্যান। মিয়াদ চাচা আপনার ভালো বন্ধু ছিল, সেই সুযোগে আপনি ইচ্ছে মতো তাদের বাসায় আসতেন। ফুপি যখন তার চাচাতো ভাইকে পছন্দ করার কথা বলে তখন আমার বাবা কায়সার খান রাজি হলেও মিয়াদ খানের কানকে বিষিয়ে দেন আপনি। এটা বলে যে তারা সমস্ত সম্পত্তি নিতে চায়। এতটুকু বলে থামলো আভা। তারপর মুচকি এসে বলল, এতটুকুই আমি জানতে পেরেছি খোঁজখবর নিয়ে। বাকিটা আপনি বলবেন। নিন, শুরু করুন। বলে আভা মায়ানকে ইশারা করলো ক্যামেরা অন করতে। মায়ান ক্যামেরা অন করলো। নাজির হক বুঝলেন যে এখন আর চুপ থেকে লাভ নাই। খানিকক্ষণ চুপ করে থেকে তিনি বলে শুরু করলেন, হ্যাঁ, আমি করেছি এসব। কারণ আমি ভালোবাসতাম ইতিকে। এছাড়াও ভালোবাসতাম মেয়াদের সম্পত্তিকে। এজন্যই ওর সাথে বন্ধুত্ব করেছিলাম আমি। ইতিকে বিয়ে করলে ইতির ভাইয়ের সম্পত্তিও পেতাম, অর্থাৎ তোমার বাবার। ইয়াদ যখন ইতিকে ভালোবাসার কথা বলে তখন মিয়াদ প্রথমে রাজি হয়, কিন্তু আমি ওকে না করি। এটা ওটা বলি, এজন্য মিয়াদ না করে দেয়। আর এটা বলে যে ও ইয়াদের জন্য মেয়ে দেখে রেখেছে, এজন্য ইয়াদ রেগে যায়। এর কয়েকদিন পর ইয়াদ ইতিকে ভাগিয়ে নিয়ে আসে, পালিয়ে বিয়ে করে ঘরে তুলে। মিয়াদ রেগে গেলেও আর কিছু করার থাকে না। আমার মাথায় তখন রাগ, কিন্তু একটা কথা ভেবে খুশি ছিলাম যে এখন থেকে যখন তখন ইতিকে দেখতে পারবো। এতদিন তো লুকিয়ে দেখতে হয়েছে, কিন্তু এখন থেকে এ বাড়িতে আসলে দেখা যাবে। নীরাও মনোযোগ সহকারে শুনছে তার বাবার কথা। নাজির হক একটু থেমে আবার বলতে আরম্ভ করলেন, ইতিকে প্রতিদিন দেখে যেতাম, মাঝে মাঝে সুযোগের সৎ ব্যবহার করতাম, অজান্তে ছুঁয়ে দিতাম। ইতি তখনও জানতো না যে তাকে চিঠিগুলো পাঠাতো কে, তাই সে তখনও আমাকে নিয়ে এতটা ভয় পায়নি। একদিন ইয়াদ কাজের জন্য বাইরে গেছিল। মিয়াদ তখন বাসায় ছিল না। লতা ভাবি ছাদে কাপড় মেলছিল। আমি বাসায় এসে এমন পরিস্থিতি দেখে ইতির ঘরে গিয়ে বলতে বলতে থেমে গেল নাজির হক। মেয়ের সামনে কিছু বলতেও পারছে না। আভা হেসে দিয়ে বলল, করতে লজ্জা নেই, অথচ বলতে লজ্জা। নাজির হক মাথা নিচু করে ফেললেন। আভা আবার বলল, ওনার সাথে জোর জবরদস্তি করেছেন, তাই তো? নাজির হক মাথা নাড়ালেন। তারপর বললেন, আমি ওকে তেমন কিছু করতে না পারলেও ওই দিন ওই অবস্থায় মিয়াদ আর লতা ভাবি আমাদের দেখে ফেলে। ইতি তখন আমার থেকে নিজেকে জোর করে ছাড়াচ্ছিল। ইয়াদ এসব দেখে মাথা ঠিক থাকে না, আমাকে মারতে আসে। আমি তখন ইতির নামে উল্টাপাল্টা কথা বলি। এই বলি যে ও আমাকে এসব করতে বলেছে ওর সাথে। মিয়াদ তখন চিন্তায় পড়ে যায়। তার চাচাতো বোন এমন কি করে হতে পারে? এমন করে বেশ কয়েকদিন কেটে যায়। ইয়াদ আর ইতির সম্পর্কে কিছুটা ছাড়াছাড়ি হয়, মানে ওদের মাঝে মান অভিমান চলতে থাকে। বাড়ির কাজের লোক, মালি, এদের দ্বারা গ্রামের সবাই সব জেনে যায়। ইতি ভাবে ইয়াদি এসব জানিয়েছে ওকে ডিভোর্স দিবে তাই। কিন্তু একদিন ইয়াদ সবকিছু জেনে যায়। আমি যখন আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে সব বলছিলাম তখন ইয়াদ সব শুনে ফেলে। আমাকে সেখানে ইচ্ছে মতো মারে, যার প্রমাণ এখনো বয়ে বেড়াচ্ছি। বলতে বলতে নাজির হক নিজের শার্টের হাতা তুলেন। হাতে অনেক বড় কাটা দাগ। শার্ট নামিয়ে আবার বলতে লাগেন, এটা সেদিনের ইয়াদের করা আঘাত।
ওই দিকে যে কষ্ট দিয়েছে তার শাস্তি আমায় দিচ্ছিল। বাসায় দৌড়ে যেতে যেতে বলছিল যে ইতির গায়ে লাগা সমস্ত কলঙ্ক ও ধুয়ে মুছে দিবে। কিন্তু আফসোস, গিয়ে দেখতে পাই আমার ইতি আত্মহত্যা করেছে। গ্রামের মানুষের কথা সহ্য করতে না পেরে ইতি চলে গেছে। এটা সইতে না পেরে ইয়াদও ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এর জন্য আমি মিয়াদের কানে বিষ ভরি যে কায়সার খান বদলা নেওয়ার জন্য ইয়াদকে এসব খেতে বাধ্য করেছে। আর সেদিনের পর থেকে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছে। মিয়াদের টাকার লোভ আমার এখনো ছাড়েনি। তাই আমি নীরাকে বলি শানকে ফাঁসাতে। কিন্তু এখনো আমার গন্তব্যে আমি পৌঁছাতে পারছি না, একমাত্র তোমার জন্য। আভা কান্না মাখা চোখে এসে ফেলল। চোখের কোণা থেকে পানি মুছে বলল, সত্যি কোনোদিন চাপা থাকে না বললাম তো। আর পাপের জয় কখনোই হয় না। পাপের বিনাশের জন্য আমার মতো 10টা আভা আছে না? নাজির হক মাথা নিচু করে ফেললেন। আভা আবার বলতে লাগলো, লোক খুব খারাপ জিনিস বুঝলেন। এই আপনাকে এখন ফাঁসিতে ঝুলাচ্ছে, সাথে আপনার মেয়ের জীবন নষ্ট। পুলিশকে নাজির হক আর নীরাকে নিয়ে যেতে বলল নীরা। আর বলতে লাগলো, আমার ফুপি আর ফুপা ভালো থাকতে চেয়েছিল, আপনি তা করতে দেননি। আপনার কঠিন শাস্তির জন্য আমি নিজে অনুরোধ করবো জজ সাহেবকে। নাজির হক মাথা নিচু করে চলে যাচ্ছেন। তার পাপের প্রায়শ্চিত্ত তো করতে হবে। নীরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি কিছু করিনি, ছাড়ুন আমাকে। তুমি তো মেইন শয়তান নীরা, তোমাকে তো জেলের ঘানি টানতে হবেই। আমি জানতাম তুমি এমন কিছু করবে। আমি চাই না যেটা আমার নয় সেটা অন্য কারোর হোক। মানে? ভ্রু কুচকে, মানেটা হলো শান আমার না হলে তোমারও হবে না আভা। বাঁকা হেসে আভা দৌড়ে গিয়ে নীরাকে পুলিশসহ দাঁড় করালো। হাত চেপে জাকিয়ে বলল, কি বলছো এসব? যা বলছি ঠিকই বলছি। আমি শানের ঔষধ পাল্টে ডেট এক্সপায়ার্ড ঔষধ রেখে দিয়েছিলাম অনেক আগেই, যেগুলো শান তোমায় দেখায়নি। এতক্ষণে ও মরার পথে। আভা নীরের গালে চড় বসিয়ে দিল। নীরের গালে হাত দিয়ে তাকালো আভার দিকে। আভা আরেকটা চড় বসিয়ে বলল, তুই এখন আইনের আওতায় না থাকলে তোকে এখানে পুঁতে ফেলতাম ব্লাডি বিচ। মায়ান পিছন থেকে দৌড়ে এসে বলল, এখন এসব ভাবার সময় না, চল আভা, তোকে এখনই যেতে হবে। আভার কিছু না ভেবে মায়ানের সাথে ছুট লাগালো। মনের মধ্যে কেমন আকুবাকু করছে, বুকটা ধরফর করছে। গাড়িতে বসে বারবার কল করছে লতা বেগম আর মিয়াদ খানকে, তাও কোনো খবর পাচ্ছে না। দুজনের কেউই ফোন তুলছে না। আভা আরো ভয় পেয়ে গেল, ভয় কেঁদেই দিল। মায়ান আভার কাঁধে হাত রেখে বলল, কিছু হবে না আভা, কাঁদিস না, আমরা এই তো এসে গেছি। আভা ডুকরে কেঁদে উঠল। শানের চেহারাটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। শানের হাসিটা আভা ভুলতে পারছে না। আসার আগে শানের ঘুমন্ত মুখটা। তবে কি শানকে জড়িয়ে ধরার সৌভাগ্য হবে না আবার? সে কি খুব দেরি করে ফেলল? প্রেম প্রতিশোধের খেলায় মেতে সে কি তার শানকে হারিয়ে ফেলবে? আর ভাবতে পারছে না আভা। বাড়ির সামনে এসে দ্রুত গাড়ি থেকে নামলো আভা। বাড়িতে ঢুকে রুমে ঢুকতেই রক্তের ফ্লোর দেখতে পেল সে। আভা মুখে হাত দিয়ে চিৎকার করে উঠল, শান! হাসপাতালে শানের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে আভা। দৃষ্টি অক্সিজেন মাস্ক লাগানো শানের দিকে। ডাক্তার এখনো শানের কাছেই। মিয়াদ খান আর লতা বেগম তখন শানের পড়ার শব্দ শুনে ওকে হাসপাতালে নিয়ে আসে। তাড়াতাড়ি করতে গিয়ে ফোন আনতে মনে থাকে না, তাই ফোন ধরতে পারেনি। আভার এত কিছু খেয়াল নেই, সে শুধু তার শানের সুস্থতা কামনা করছে। ডাক্তার বের হয়ে আসতেই আভা সেখানেই তাকে আটকে দিয়ে বলল, কি হয়েছে ডক্টর? ও ঠিক আছে তো? ততক্ষণে লতা বেগম আর মিয়াদ খানও বসা থেকে চলে এসেছেন। পেছনে পেছনে মায়ানো। মিয়াদ খানও একই প্রশ্ন করতেই ডক্টর আশ্বাস দিয়ে বললেন, হি ইজ নাও আউট অফ ডেঞ্জার। লতা বেগম এবার আটকে রাখা কান্নাটা ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার একটা মাত্র কলিজার টুকরা। আভা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ডক্টর, আমরা কি দেখা করতে পারি? এখনো ওনার জ্ঞান ফেরেনি, ঘুমের ইনজেকশন দেয়া হয়েছে।
জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। আভা দীর্ঘশ্বাস ফেলল। ডাক্তার চলে যাচ্ছেন আর পিছনে পিছনে মিয়াদ খান আর মায়ান যাচ্ছে। আভা নিজেকে শক্ত করে লতা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, নিজেকে শক্ত করো চাচি, আরো অনেক কিছু শোনার বাকি আছে তোমাদের। কিসের কথা বলছিস? আভা কিছু বলল না। এখন শানের অবস্থা ভালো না, এখন এসব বলার সময় না। সময় হলে সে নিজেই সবটা বলবে সবাইকে। অনেক সময় কেটে যাওয়ার পর জ্ঞান ফিরল শানের। চোখ খুলতেই লতা বেগম আর মিয়াদ খানকে দেখতে পেল সে। আরেকদিকে তাকাতেই আভাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। লতা বেগম ছেলেকে চোখ খুলতে দেখে কপালে অজস্র চুমু খেয়ে বললেন, তুই ঠিক আছিস? কেমন লাগছে এখন বাবা? এসব হলো কি করে? শান ভাবলো হয়তো তার ফুসফুসের সমস্যার জন্য এমন হয়েছে, তাই ও ভাঙা গলায় বলল, মা আসলে আমার। আভা শানকে সেখানেই আটকে দিয়ে বলল, অসুস্থতা নিয়ে আপনার এত কথা বলতে হবে না। মিরাজ খানও সায় দিয়ে বললেন, হ্যাঁ, এত কথা বলতে হবে না। রেস্ট নাও। মিয়াদ খান ছেলের মাথায় হাত বুলিয়ে ডাক্তারের সাথে কথা বলতে চলে গেলেন। শানকে বাড়ি নিয়ে যেতে হবে তো। লতা বেগম কিছুক্ষণ কথা বললেন শানের সাথে। শানও হুম হু করল। লতা বেগম ভাবলেন যে এবার আভা আর শানকে কিছুক্ষণ একা কথা বলতে দেওয়া উচিত। তাই তিনি শানের কপালে আরেকটা চুমু দিয়ে ওয়াশরুমের কথা বলে বের হয়ে গেলেন। লতা বেগম চলে যেতেই শান আর চোখে তাকালো আভার দিকে। আভা মুখ দিয়ে শ্বাস ফেলে এসে বসলো মাথার কাছে চেয়ারটায়। শান সেদিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। আভা শানের গালে হাত দিয়ে শানের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, দেখছেন, নীরা ভালোবাসা দিতে দিতে রক্তই বের করে ফেললো আপনার। শান ভাঙা গলায় ধীর স্বরে বলল, মোটেও না, ভালোবাসার যন্ত্রণায় ছটফট করতে করতে এই অবস্থা হয়েছে। তাই নাকি? হুম। সেই দোষটা আপনারই। বারে, এখন আমার দোষ? আপনার প্রেম প্রতিশোধের আগুনে পুড়ে এই অবস্থা হয়ে গেছে। তাও নিজের দোষ স্বীকার না করলে এটাকে কি বলা উচিত? আমার জন্য কিছুই হয়নি। শান কিছু সময় ভাবল, তারপর বলল, হ্যাঁ, তোমার জন্য হয়নি, আসলে আমার ফুসফুসে। বলতে বলতে আভা থামিয়ে দিল শানকে। মুচকি হেসে বলল, গলায় ব্যথা না এখন? চুপ করে রেস্ট নিন, বাসায় ফিরতে হবে আমাদের। শান চুপ হয়ে গেল। ভেবেছিল আভার সাথে সবটা শেয়ার করবে। আভা শুনতে না চাইলে আর কি করার? তাছাড়া আভার এখন নতুন কেউ আছে, তাই তো সে গতকাল রাতে এভাবে বের হয়ে গেল আর বলল নতুন কেস এসেছে। ঢং ভেবেই মুখ ভেঙচি কাটল শান। তা দেখে আভার চোখ বড় বড় করে বলল, এই আপনি মুখ ভেঙচি কাটলেন কেন? তো এটা মেয়েরা করে, তো তোমরা মেয়েরা এটা করতে পারো, আমরা পারি না? চোখ ছোট ছোট করে। জীবনে প্রথম দেখলাম, হ্যাবলার মতো। বাম কমিয়ে করো। আমি মায়ানকে এমন করতে দেখেছিলাম। হ্যাঁ, তাও ঠিক, বোকার মতো। আসছে বৈষম্য দেখাতে, মুখ বাঁকিয়ে। শানকে বাসায় আনা হয়েছে আর 1 মাস হয়ে যাচ্ছে। শান তো বাসায় আসার 3 দিন পরই ফিট হয়ে গেছে। আভা শান বাদে পরিবারের সবাইকে সব সত্যি জানিয়ে দিয়েছে আর ফুটেজও দেখিয়েছে। শুধু শানকে স্পেশাল ভাবে জানাবে বলে এখনো জানায়নি। স্পেশাল বলতে সে শানকে আর একটু জ্বালাবে, এখনই শানকে সুযোগ দিবে না। তাই শান আর আভার মধ্যে মাঝে মধ্যে খুনসুটি হলেও তেমন ভাবে সম্পর্ক স্বাভাবিক হয়নি। এখন মিয়াদ খানের বাসায় কায়সার খানের যাতায়াত ঘটে অহরহ, কিন্তু তিনি যখন আসেন তখন শান বাসায় থাকে না, অফিসে থাকে। আজ বহুদিন পর ছুটি পেয়েছে শান, তাই বাসায় ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে আর কফি খাচ্ছে। মিয়াদ খান সোফায় বসে পেপার পড়ছেন। লতা বেগম আর আভা রান্নাঘরে খোঁজগল্প আর টার করায় ব্যস্ত। হঠাৎ কলিং বেল বেজে উঠল। 2 বার বাজলো অথচ কেউ খুলতে গেল না। আভা রান্নাঘর থেকে চেঁচালো, শান, দরজা খোলো। আমি পারবো না, তুমি খুলে যাও। টিভির দিকে তাকিয়ে, তুমি যাবে নাকি আমি এসে অন্য ব্যবস্থা নিব? আভার কথা শুনে শান আশেপাশে তাকালো। তার বাবা পেপার পড়তে ব্যস্ত। তার ছেলেকে যে এত বড় হুমকি দেয়া হলো তাতেও কিছু যায় আসলো না। শান আর কি বলবে?
গিয়ে গেট খুলতেই ঝটকা খেল কাইসার খানকে দেখে। তিনি খুশি হয়ে বললেন, আরে শান বাবা, কেমন আছো? বলতে বলতে মিষ্টিগুলো হাতে বুঝিয়ে দিলেন। শান ঢোক গিলল, এটা ভেবে যে তার বাবা হয়তো এবার রেগেমেগে অস্থির হবেন। ঠিক তখনই ভেতর থেকে মিয়াদ খান বললেন, কে এলো? শানের যেন আরো ভয় হলো, এখন একটা খুনাখুনি লেগে যাবে। ভাবতে ভাবতে দেখলো মিয়াদ খান এসে কাইসার খানকে দেখে হাসি মুখে বলল, আরে বেআই সাহেব যে। বলতে বলতে এসে জড়িয়ে ধরলেন আর কাইসার খানকে নিয়ে ভিতরে চলে গেলেন। শান যেন আরো ডবল ঝটকা খেল, সেখানেই দাঁড়িয়ে রইল। আভা বাবাকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। শানকে আসতে না দেখে শানের দিকে এগিয়ে গিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন সঙ্গের মতো? এটা কিভাবে সম্ভব হলো? বলবো না মানে তুমি জানো? অবাক হয়ে, হ্যাঁ, ভাব নিয়ে। কিভাবে কি? জানতে হলে অপেক্ষা করতে হবে। কিসের? আভা মুচকি হেসে শানের দিকে একটু এগিয়ে ফিসফিস করে বলল, আজকে রাতের। শান এবার ট্রিপল ঝটকা খেল। আজ যেন তার ঝটকা খাওয়ারই দিন। শান কিছু বলতে যাবে তার আগেই আভার ডাক পড়লো আর সে চলে গেল। শানের আর কি করার? এবার সব প্রশ্নের উত্তরের জন্য রাত অবধি অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। রাত 11টায় পুরো একটা উপন্যাসের বই শেষ করে ছাদ থেকে নেমে রুমে ঢুকলো শান। ঢুকতেই অবাক হয়ে তাকিয়ে রইল। এ কি দেখছে সে? হাতে থাকা বইটা পড়ে গেল নিচে। সারা রুম অন্ধকার। সেখানে লাল রঙের শাড়ি পরা এক অপ্সরী নিজের মতো মোমবাতি দিয়ে সারা ঘর সাজাচ্ছে। বই পড়ার শব্দে আভা নামক সেই অক্ষরে পিছনে ফিরে তাকালো। ভুবন ভোলানো হাসি দিয়ে তাকিয়ে রইল শানের দিকে। শানের মনে হলো এই বুঝি হার্টবিট থেমে যাবে। বইটা তুলে টেবিলে রেখে রুমে ঢুকে পড়ল। ঢোক গিলে আস্তে করে বলল, এসব কি আভা? আভা মুচকি হেসে শানের দিকে এগিয়ে এলো। শানকে পাশ করে দরজা লাগাতে লাগাতে বলল, কিছুই না। শান আভার দিক থেকে চোখ সরাতে পারছে না। বেহায়ের চোখ বারবার আভার দিকেই যাচ্ছে। আভা শানের সামনাসামনি এসে দাঁড়ায়। মুচকি হেসে বলে, তুমি আমায় বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলে শান। মানে? মানে হলো তোমার অসুখের কথা লুকিয়ে আমায় বোকা বানাতে চেয়েছিলে। বোঝাতে চেয়েছিলে যে আমায় ভালোবাসো না। আসলে। আভা শানের ঠোঁটে হাত রেখে বলল, শোষ, তোমার কিছু বলতে হবে না শান। আমি সব জানি। আমি আর বাঁচবো না আভা। নিচের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায়, কে বলল তোমায় এসব কথা? নীরা। আভা হেসে ফেলল। শান অবাক হয়ে তাকিয়ে রইল। আভা আস্তে আস্তে সব ঘটনা খুলে বলতে লাগলো। আর নীরার বাবার সেই ফুটেজটা দেখালো। সবকিছু নিজের চোখের সামনে দেখার পর শানের চোখে কোণে পানি জমে গেল নিজের চাচার কথা ভেবে। আভা শানের কাঁধে হাত রেখে বলল, তোমার কিছু হয়নি শান। তুমি আমার কাছেই থাকবে। শানের চোখের কোণে জমে থাকা পানিটা মুছে মুখিয়ে এসে বলল, আমি আর ভীষণ খুশি আভা। এটা কি আমি স্বপ্ন দেখছি? উহুম। বলতে বলতে আভা শানের হাতে জোরে সরে চিমটি বসিয়ে দিল। শান চিল্লানি দিয়ে বলল, উফ অফ, এসব কি আভা? তুমি এমন জঙ্গলিপানা কেন করো? আভা কিটকিটিয়ে হাসল। শান দুষ্টু হেসে আভার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে বলল, খুব হাসা হচ্ছে তাই না? আমাকে ইচ্ছে করে শাস্তি দিয়ে। এই শাস্তিটা আপনার পাওনা ছিল মহাশয়। নিজে ভুলভাল বুঝে আমার দূরে সরানো শাস্তি। এই হাসছে আমায় বাঁচিয়ে নিজে মহান সাজতেন। মরলে একসাথে মরবো, আর বাঁচলে একসাথে। এই দোয়াই করবো সবসময় আল্লাহর কাছে। বোঝা গেল? তা তো বুঝেছি, কিন্তু 1 মাসের শাস্তিটা বেশি বেশি হয়ে গেল না? কিসের বেশি? ঠিকই আছে, মোটেও না। এবার এটার প্রতিশোধ তো নিতে হবে। এই কোনো প্রতিশোধ নেই। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। শান আভাকে শক্ত করে চেপে ধরে কোলে তুলে নিতে নিতে বলল, এবার আমি প্রতিশোধ তো নিবই। প্রেম প্রতিশোধ। বলতে বলতে শান আভাকে বিছানায় শুয়ে দিল। গলদেশে ঠোঁট ছুঁয়ে দিতেই আভা কেঁপে উঠল শানের স্পর্শে। চোখ খিচে বন্ধ করে নিল। আভা বিছানায় চাদর খামচে ধরল।
শান আভার কপালে চুমু দিয়ে আভার হাত চেপে ধরল বিছানার সাথে। ডুব দিল ভালোবাসার অতল সাগরে, যেখানে শুধু আভা আর শানের নিঃস্বার্থ ভালোবাসা। সমাপ্তি।